আসসালামু হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিষ্যরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। সো আজকে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টিং, আজকে আমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার আমরা প্রথম ক্লাসটা নিয়েছিলাম এমসিকিউ এর উপরে। আজকে কিন্তু আমরা শর্ট প্রশ্ন এবং সিকিউ প্রশ্নটা উত্তর করব। সো যারা যারা আমাকে দেখতেছো তারা একটু ক্লাসটা শেয়ার করে দাও। যারা অ্যাপে আছো তারা সুন্দর করে ফেসবুকে চলে যাও। ফেসবুকে গিয়ে তোমরা একটু শেয়ার করো, ভালো কাজ সবাই মিলে করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। সো আমরা আমিও ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা যারা দেখছো ক্লাসটা, যারা ফেসবুকে দেখছো, যারা অ্যাপে দেখছো, তারা একটু ক্লাসটা শেয়ার করে দিবে। শেয়ার কোথায়? তোমার ফেসবুকের টাইমলাইনে, অথবা তুমি যেখানে পারো। হ্যাঁ, তো আপনাকে দেখে অনেক খুশি হলাম। হ্যাঁ, আমিও তোমাদের দেখে অনেক খুশি হয়েছি। নাদিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাদিরা। ওকে, তো আমি ফেসবুকে শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও। ওকে বাবারা, আমরা আজকে কিন্তু অনেক অনেক জিনিস পড়বো। আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসপাতি পড়বো আজকে। ওকে, সো আজকে তোমাদের বৃত্তি পরীক্ষায় কি লিখবা, কিভাবে লিখবা। ভেরি গুড, শেয়ার ডান। সাব্বাস, শেয়ার করে শেয়ার ডান লিখে কমেন্ট করো। ওকে, সো হ্যাঁ, সাপু লিখছে হাই হ্যালো, রাফি লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো অনেকেই চলে আসছো, যারা যারা আসছো তারা শেয়ার দিয়ে দিতে পারো, কারণ দেখো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে যদি দেখি, সবাই যদি বৃত্তি পাই তাহলে তো খুব ভালো। ওকে, সো আমরা যদি দেখি যারা ভালো ছেলে তারা বড় মনে অধিকারী হয়। তো আমরা যদি দেখি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পর্ব 2। সো সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। হ্যাঁ, একজন লিখছে ভাইয়া আমি শেয়ার করবো না, তাহলে ওরাও বৃত্তি পাবে। দেখো, শেয়ার করার মাধ্যমেই কিন্তু ওরা বৃত্তি পেয়ে যাবে না। যেটা হবে, শেয়ার করার পরে আমি যে পড়াবো, পড়ার থেকে যে বাসায় বেশি পড়াশোনা করবে সেই বৃত্তি পাবে। সো তুমি যদি বেশি পড়াশোনা করো তুমি বৃত্তি পাবা। নো, ইটস ওকে। ওকে, থ্যাংক ইউ। সো মনটাকে বড় করতে হয় রে বাবা, বড় মানুষ হইতে হলে মনটাকে বড় করতে হয়, এই আর কি। ঠিক আছে? ওকে, সো আমরা যদি দেখি আমি তোমাদের রাইহান এয়ার খান ভাইয়া, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা অনেকেই তো হ্যাঁ হ্যাঁ অনেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে, ঢাকা মেডিকেল কলেজে পড়বে, বুয়েটে পড়বে। সো আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 8 বছর ধরে পড়াচ্ছি, 8 লক্ষাধিক শিক্ষার্থী পড়িয়েছি। থ্যাংক ইউ। একজন বলছে এখনই তো আমাদের ক্লাস ছিলেন। হ্যাঁ বাবা, একটা ক্লাস শেষ করে মাত্র এই ক্লাসে আসলাম। শিক্ষকের জীবনটাই তো এরকম, ক্লাসের উপরে থাকতে হবে, কারণ তোমাদেরকে শেখাতেই আসছি আমরা। সো আমরা আজকে দেখবো আজকে আমরা কি কি শিখবো। হ্যাঁ, আমরা কি কি শিখবো বলো তো? আজকে আমরা শিখবো বৃত্তি পরীক্ষার মানবন্ধন। আমরা জানি সংক্ষিপ্ত প্রশ্ন। তো অনেকেই পারে না, বলে ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন মনোযোগ দিতে পারি না, লিখতে পারি না, আমরা কিভাবে পারবো? রবীন্দ্রনাথ ঠাকুর আমার ক্লাস করতে চলে আসছে। আয় হায়, রবীন্দ্রনাথ ঠাকুর তো মারা গেছে অনেকদিন আগে। রবীন্দ্রনাথ আপনি আসছেন, গুরুদেব, থ্যাংক ইউ। ওকে, সো আমার কাছে অনেক পড়া ভালো লাগে। থ্যাংক ইউ। সো আমরা একটু ভালো করে মনোযোগ দেওয়ার জন্য সবার আগে একটু সব ডিভাইস পাশে রেখে পড়াশোনার জন্য শুধু তোমার পড়াশোনা করতে হবে। ওকে, সো আমরা যদি সৃজনশীল প্রশ্ন, তারপর আমরা পড়বো সংক্ষিপ্ত প্রশ্ন, পড়বো সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে পরীক্ষায় উত্তর করবো, অধ্যায়গুলো আমরা দেখবো। ওকে, দেখি। এবার দেখো, প্রথম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আমাদের 50 নম্বর। আমরা গত ক্লাসে এই 50 নম্বরের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন 10টা আসবে। 10টা বহু নির্বাচনী প্রশ্নের জন্য আমরা বাংলাদেশের নারী নক্ষত্র জুড়ে অনেক কিছু পড়িয়েছিলাম, অনেক কিছু একদম বড় বড় করে দেখছিলাম। ওকে, অনেক কিছু পড়েছিলাম, তাই না? অনেক কিছু পড়েছিলাম। ওকে, পড়ে এবার আমরা দেখবো কি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 2 লাইন 3 লাইনে লিখবো। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10 নম্বর, অর্থাৎ বুঝতেই পারছো একটাতে 2 নম্বর করে, তার মানে 2 নম্বর করে আমরা 10টা প্রশ্ন পড়বো। তারপর সৃজনশীল প্রশ্ন, 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 3 10 30 নম্বর। তো আজকে কিন্তু আমাদের আসল খেলা। হ্যাঁ, আমরা কিন্তু আসল খেলা। তোমরা অনেকেই পড়াশোনা করো না, যে আব্বা বলেন পড়ে শোনা, আম্মা বলেন মন দে, আমার পড়ায় আমার মন বসে না কাঁঠাল চাবার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে ঘুরতে। এখন যদি এ কথা বলো তাহলে বাপ মা কিন্তু মায়ের দিবে, আঙ্কেল আন্টি কিন্তু মারবে, তোমাকে মারবে না, বকা দিবে। তোমাদেরকে মারে না অবশ্যই, তোমরা অনেক ভালো ছেলে। তো যেটা করব, আমরা এখন একটু পড়াশোনায় মনোযোগ দিব। ওকে, তো আমরা শুরু করি। আমাদের হবে 3টা সৃজনশীল প্রশ্ন আর 5টা শর্ট প্রশ্ন। ওকে ওকে, সো এবার দেখো প্রথম অধ্যায়। আমরা প্রথম অধ্যায়টা আমাদের জন্য পড়ছি, অনেক অনেক সময় পড়ছি। সো প্রথম অধ্যায় থেকে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, আমরা কোন অধ্যায়ের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এগুলা আমরা একটু দেখি।
ওকে, একটু দেখি। তো দেখো, সো আমাদের এখানে আমাদের ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রামে আমরা দেখি ঔপনিবেশিক শাসনটা পড়েছে। ঔপনিবেশিক শাসন মানে কি? ইউরোপীয় বণিক গোষ্ঠী, আমরা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে ইউরোপীয় বণিক গোষ্ঠীর ক্ষেত্রে তারা অনেক দিন ধরে আমাদের এই অঞ্চলে অর্থনৈতিক শোষণ শাসন চালিয়েছে। সো আমরা এই ইউরোপীয় বণিক গোষ্ঠীর শাসন শোষণটা পড়েছি। তারপরে বাংলার রাজনৈতিক পটভূমি ঔপনিবেশিক শাসনের পূর্বকাল, অর্থাৎ ইংরেজরা আসার আগে এখানে মুঘলরা শাসন করেছে। তারপর কারা শাসন করেছে? তারপর হচ্ছে তোমার সুলতানি শাসন ছিল, স্বাধীন সুলতানি শাসন। তারা বাংলা ইউরোপীয় দ্বারা গ্রহণ করেছি। ঔপনিবেশিক শক্তির বিজয় 1757 সালে পলাশীর যুদ্ধে ইউরোপীয়দের বিজয় ঘটে। ওকে, তারপরে ঔপনিবেশিক তারা আমাদের শাসন করে, শোষণ করে, এবং বাংলাদেশ অনেকগুলো নবজাগরণ ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়। তোমরা কি জানো সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছে বলতো? তারপরে আমরা অধিকারের জন্য লড়েছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তারপরে লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একের ফজলুল হক 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এবার বলো তোমরা, লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? ভেরি গুড, 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছে। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছে। আমরা যদি দেখি, পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে 1947 সালে, লাহোর প্রস্তাব হয়েছে 1940 সালে। 1940 সালে, ভেরি গুড। ওকে, তো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, বাংলা 1176 সনে এখানে একটা মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? পরীক্ষার প্রশ্ন আসতে পারে। বলেছে দেখো, এই বাংলা, আমরা বলি আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। সো আমি তো এসেছি এই যে দেখো, এই যে 76-এর দুর্ভিক্ষ থেকে। দুর্ভিক্ষ মানে কি? দুর্ভিক্ষ কেন হয়েছিল আমরা কিন্তু জানি। হ্যাঁ, একদম বলতে আমি মুখস্থ ছিলাম, পড়তে পারি, সমস্যা নাই। পরীক্ষার কোশ্চেন হচ্ছে তোমার ডিটারমিন করে দিবে যে পরীক্ষার কোশ্চেন তুমি যদি যাও দেখো যে সব কম পড়ে যাবে, জাস্ট এখন থেকে পড়াশোনা করো। ওকে, সো দেখো, বাংলা 1176 সনে আর ইংরেজি 1770 সনে এ দেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল, যেটা 76-এর দুর্ভিক্ষ, মানে 76-এর মন্বন্তর নামে পরিচিত। এইটার অন্যতম কারণ হচ্ছে ইংরেজের দ্বৈত শাসন। আমরা যদি দেখি, ইংরেজ যে রবার্ট ক্লাইভ, তোমরা অনেকেই রবার্ট ক্লাইভের নাম জানো, যিনি রবার্ট ক্লাইভ, যিনি হচ্ছে কি করেছেন? তিনি হচ্ছে দ্বৈত শাসন। দ্বৈত শাসন কি জানো? দ্বৈত শাসন হচ্ছে দুইটা শাসন। দ্বৈত শাসন মানে কি? তিনি হচ্ছে দুইটা শাসন। বলছে যে টাকা পয়সা, রাজস্ব ক্ষমতা, রাজস্ব মানে কি? রাজস্বকে বাংলায় বলে তোমরা টাকা, রাজস্ব আদায়ের ক্ষমতা। আদায়ের ক্ষমতা ছিল কার হাতে? ইংরেজদের হাতে। ইংরেজরা বলছে আমরা টাকা পয়সা নিব, ক্ষমতা, রাজস্ব আদায়ের ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। ইংরেজদের হাতে, ইংরেজদের হাতে। আর তোমার প্রশাসনিক ক্ষমতা, ধরো প্রশাসন মানে, প্রশাসনিক মানে কি? ধরো বিভিন্ন সরকারি কাজ যেগুলো, প্রশাসনিক ক্ষমতা ছিল যে হ্যাঁ সিগনেচার করা, সিল ছাপ্পর বসানো, এটা ছিল হচ্ছে নবাবের হাতে। নবাবের হাতে। তার মানে দুইজনের শাসন ব্যবস্থা নবাবের হাতে। তাহলে নবাব কি করতো? খালি হালকা পাতলা বিচার করতো, আর প্রশাসনিক ক্ষমতা তার হাতে ছিল। তো এই রাজস্ব আদায়ের ক্ষমতা রবার্ট ক্লাইভের হাতে ছিল। তিনি কি করছেন? প্রচুর রাজস্ব আদায়ের জন্য অত্যাচার করেছেন। অত্যাচার করেছেন, তাই না? অত্যাচার করেছেন। তাছাড়া তখনকার সময়ে দুর্ভিক্ষ হওয়ার পেছনে টানা 2 বছর বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি। অনাবৃষ্টি ছিল। অনাবৃষ্টি মানে কি? বৃষ্টির অভাব। বৃষ্টির অভাবের ফলে কি হয়েছে? খরা হয়েছে। খরার ফলে কি হয়েছে? খরা মানে কি? যখন বৃষ্টির অভাবে, পানির অভাবে মাটি ফেটে খান খান হয়ে যায়, এই খরার ফলে কি হয়েছে? ফসল ভালো হয়নি। ফসল ভালো না হওয়ার ফলে কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ মানে কি? খাদ্যের অভাব। যে দুর্ভিক্ষে বাংলার, আমরা ধারণা করা হয় 3/1 লোক মারা গিয়েছে। 3/1 লোক মারা গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে দুর্ভিক্ষ, 76-এর দুর্ভিক্ষ। দেখো এখানে আমরা যদি দেখি, এই দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত অসময়ের বন্যা, খরা, যা কৃষি উৎপাদন মারাত্মকভাবে প্রভাব ফেলে। তার মানে দেখো, প্রধান কারণ কি ছিল? যে প্রাকৃতিক একটা কারণ ছিল। আর 2 নম্বর কি? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা যদি লেখো রবার্ট ক্লাইভ, অত্যাচারী রাজস্ব নীতি। রাজস্ব নীতি মানে কি? তারা জোর করে টাকা আদায় করতো। রাজস্ব মানে ধরো বর্তমানে আমরা সরকারকে, ধরো তুমি যে রোড ব্যবহার করো,
তুমি যে ইলেকট্রিসিটি ব্যবহার করো এটার জন্য তুমি সরকারকে টাকা দাও, এটা হচ্ছে রাজস্ব। এটা মানে কি রাজস্ব? রাজস্ব মানে হচ্ছে সরকারকে আমরা যে টাকা দিই। আলিফ কি উল্টাপাল্টা লিখতেছো কেন এখানে? আলিফকে দাঁড়াও, আলিফ কি আলিফ দুষ্টমি করতেছে না? ওকে দাঁড়াও, আমি আলিফকে একটু চেট থেকে, আলিফ আর টেক্সট করতে পারবে না এখন। ওকে, হ্যাঁ। সো আমরা যদি দেখি আমাদের এখানে মজুদ হয়েছে যে রাজস্ব নীতি, অত্যাচারী রাজস্ব নীতি, প্রজাদের উপর অতিরিক্ত খাজনার বোঝা। খাজনা মানে কি? খাজনা হচ্ছে কর। কর মানে কি? যেটা তোমার সরকার পরিচালনার জন্য তখনকার সময় কর লাগতো, এই করটা। ওকে, কর কৃষকদের দুরবস্থা আরো বাড়িয়ে তোলে। অর্থাৎ এই যে কর চাপাই দিছে, কর তো সবাই দিতে পারতো না, তাহলে কর যেহেতু দিতে পারতো না তখন কি হয়েছে? এমনিতেই ফসল উৎপাদন ভালো হয় নাই, তারপরে আবার বলছে তোমাকে ডাবল ট্যাক্স দিতে হবে। আরে আমার তো ফসলই হয় না, আমি খাবো কি? ট্যাক্স দিব কি? ট্যাক্স মানে কি? সরকারকে তুমি যে টাকাটা দেশ পরিচালনার জন্য দাও সেটাই হচ্ছে ট্যাক্স। আমি আবার বলছি, ধরো সরকার এই যে ধরো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়, এই যে ধরো বড় বড় সেতু বানায়, তারপর রাস্তা বানাই দিচ্ছে, তোমাকে স্কুলে ফ্রি তোমাকে বই দিচ্ছে, এগুলো তো তোমার টাকাই দিচ্ছে, আমার টাকা যায়। সরকারের তো টাকা নাই, তোমার বাবা আমার বাবা আমরা সবাই মিলে টাকা দিচ্ছি, সরকার এগুলো ব্যবহার করে তোমাদেরকে আমাদের দেশ পরিচালনা করছে। তো ওই সময়ে সরকার কি করছে? বলছে যে টাকা লাগবে। তারপরে খাদ্যশস্যের সংকট হয়েছিল। আমরা যদি দেখি মুনাফার লোভে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এবং প্রশাসনের উদাসীনতা। প্রশাসন বলছে এই যে বেঙ্গল, এই বাংলার মানুষ মারা গেলে আমার কি? আমার টাকা হইলেই না, আমি খুশি, আমি খুশিতে নাচতে থাকবো, টাকা হইলে আর কিছু লাগবে না। ওকে, তো তাহলে দুর্ভিক্ষের কারণ কি? দুর্ভিক্ষের কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিক কারণ হচ্ছে যে দুর্ভিক্ষের কারণ হচ্ছে বৃষ্টি হয় নাই, তারপর আবার বন্যাও হয়েছে কোনো কোনো জায়গায়। এক এক জায়গায় হচ্ছে বৃষ্টি হয়েছে মানে যখন সময়ের টাইমে ঠিক টাইমে বৃষ্টি হয় নাই, অসময়ে বৃষ্টি হয়েছে, তাই না? ওকে, এবার আসি চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বোঝায় এই যে আমরা যে জমিগুলা দেখতেছি, একটা সময় আমাদের এই অঞ্চলে জমিগুলো এরকম ছিল না। আমাদের এখানে আর একটু আসতে বলবো? আচ্ছা, ওকে। আমাদের এই অঞ্চলের জমিগুলো জমিদারদের কাছে ছিল। ধরো ইংরেজ কোম্পানি সরকার 5 বছরের জন্য জমিগুলো দিত। তাহলে কি তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কয় পৃষ্ঠা লিখবা? এই যে এখানে 1 2 3 4 5, এত 5 লাইন লেখার দরকার নেই, তোমরা 2 লাইন লিখবা। উত্তর কি এত বড় না? আমি তো অনেক কিছু তথ্য দিচ্ছি, তোমরা ছোট ছোট উত্তর দিবা। বলবা যে প্রাকৃতিক কারণ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব নীতি বা অত্যাচার নিপীড়নের ফলে 1976 সালে 1176 সালে দুর্ভিক্ষ হয়েছে। বুঝেছো? ধরো আমি একটু বড় করে পড়াচ্ছি দেখি কিন্তু তোমরা অনেক কিছু মনে না থাকলেও কিছু জিনিস মনে থাকবে। তোমরা কি বুঝতে পারছো? ধরো আমি অনেক বড় করে পড়াচ্ছি, তার মানে হচ্ছে তোমার যদি অল্প অল্প মনে থাকে তাহলে তুমি লিখতে পারবা পরীক্ষায়, সবটা মুখস্থ করতে হবে না। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা যদি দেখি যে 1700 এই যে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায়? চিরস্থায়ী বন্দোবস্ত বলতে এই যে সরকার থেকে জমি যে জমিদাররা 5 বছরের জন্য নিত, তাহলে এই 5 বছরের জন্য না নিয়ে তারা বলছে আজীবনের জন্য আমরা দিয়ে দিব, সব সময় তোমরাই ব্যবহার করবা, কিন্তু বছর শেষে আমাকে খাজনা বোঝাই দিতে হবে। যদি না দাও তাহলে কি হবে? তোমার এই জমিদারি আমি হচ্ছে নিলামে তুলে দিব। নিলাম কি? নিলাম হচ্ছে ধরো আমি তোমার থেকে টাকা নিছি 1000 টাকা, এখন তুমি বলছো এখন আমি টাকা দিতে পারতেছি না, এখন বলছো স্যার আপনার হুডিটা তাহলে বিক্রি করে দিব। আমি হুডিটা কি করবো? বিক্রি করে দিব। কে নিবে বলেন? রায়হান স্যারের হুডি নিবেন, রায়হান স্যারের হুডি নিবেন। তাহলে রায়হান স্যারের হুডি কত? যে যেহেতু 1000 টাকা পাবা, বলছে 1000 টাকা মূল্য দাম, যদিও এটার দাম কত আমি জানি না, তো 1000 টাকার জানলেও বলবো না, তো যাই হোক ধরো 1000 টাকা দাম, তাহলে তুমি এটা বিক্রি করে দিলা। ঠিক তেমনি তখন ধরো কোনো একটা জমিদার জমি নিছে, নেওয়ার পরে সে টাকা দিতে পারতেছে না, তখন কি হবে? বলবো যে যেহেতু তুমি টাকা দিতে পারতেছো না, তোমাকে আমি আজীবন দিয়ে দিতে, বাট বছর শেষে তোমাকে আমাকে একটা টাকা দিতে হবে। কাকে দিবে? সরকারকে জমির জন্য টাকা দিবে। তখন সরকার যদি কেউ না দিতে পারতো, তোর মধ্যে এই যে তার 100 বিঘা জমি আছে, এই 100 বিঘা জমি আমি নিলামে উঠালাম, কে নিবে? 100 বিঘা জমির দাম ধরো 1000 টাকা, নিবে কে? বলো 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 বলো। তখন যে বেশি টাকা দিয়ে নিতে পারতো তাকে দিয়ে দিত। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তখন লর্ড কর্নওয়ালিস ছিল একজন সেনাপতি। আমেরিকার সাথে যখন ব্রিটেনের যুদ্ধ হয়েছে, আমেরিকার সাথে যখন ব্রিটেনের যুদ্ধ হয়েছে, তখন এই ব্রিটেনের সেনাপতি ছিল লর্ড কর্নওয়ালিস। 1993 সালে 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের মানে জমিদারদের, হ্যাঁ, ও স্বতন্ত্র তালুকদার মানে জমিদারদের মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি। এই চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থায় ভূসম্পত্তি নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। এটা খুবই কঠিন, সহজভাবে বলি যে জমিদাররা এই যে ব্যবস্থার
তারা ছিল, তারা একদম একচ্ছত্র আধিপত্য, মানে তারা সব জমি পাওয়া যায়, তারা সব জমি পেয়ে যায়। তাহলে এই যে সব জমি যেহেতু পেয়ে যায়, কি তাহলে কি তারা নিজের মতো করে তারা কি করতে, হ্যাঁ। তো আমি যদি বলি নিজের মতো করে তারা হচ্ছে এই নিলামে নিলামে উঠাই দিত আর কি। যাই হোক, আমি সহজভাবে বলি, চিরস্থায়ী বন্দোবস্ত, ধরো তোমাকে এই হুডিটা চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত করে দিয়ে দিলাম। চিরস্থায়ী বন্দোবস্ত মানে এই হুডিটা সারা জীবনের জন্য তোমাকে দিয়ে দিলাম। তখন দিয়ে দেওয়ার পরে তুমি ইন রিটার্ন কি বলবা, তাহলে ভাই আপনারা কত টাকা করে দিতে হবে মাসে বলেন। তো আমি বললাম মাসে লাগবে না, বছরে তুমি আমাকে হুডিটার জন্য ধরো 5 টাকা করে দিও। এখন তুমি হচ্ছে 1 বছর নেওয়ার পরে তোমাকে তো আজীবনের জন্য দিয়ে দিচ্ছি, কিন্তু প্রতি বছর বছর তুমি 5 টাকা করে দিবা, কিন্তু তুমি 1 বছরে 5 টাকা দাও নাই। তখন আমি বলছি এই ঠিক আছে আমার হুডি উঠাও। তখন আমি হুডিটা আইন না বললাম যে এই দেখো এই যে হুডিটা দিব, কে নিবা বলো, প্রতি বছর 5 টাকা করে। তখন আমি এটা নিলামে উঠাই দিলাম। এরকম একজন বলছে দেন, এই আমি তো মজা করে এক্সাম্পল দিচ্ছি। ওকে, সো আমরা যদি বলি, ওকে, সো আমরা একসাথে, ওকে। এবার হচ্ছে 3, ভাস্কো দা গামার ইতিহাসে বিখ্যাত কেন? সো আমরা কি হলো, সো ভাস্কো দা গামা ইতিহাসে কি হলো বিখ্যাত কেন? ভাস্কো দা গামা একজন পর্তুগিজ নাবিক। তিনি কি করেছে 1498 সালে, তোমরা অনেকেই জানো 1498 সালে তিনি কি করেছে, হ্যাঁ পর্তুগিজ নাবিক, তিনি হচ্ছে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছেন। তো ভাস্কো দা গামা বিখ্যাত কেন? তিনি যদিও তারা জলদস্যু বা ডাকাত টাইপের মানুষজন ছিল। ওকে, এবার দেখি ইউরোপে যুদ্ধরত দেশগুলোর মধ্যে সম্পাদিত শান্তি চুক্তিটির নাম কি? দেখো ইউরোপের বিভিন্ন দেশে তারা হচ্ছে ধর্মের ভিত্তিতে যুদ্ধ করত। দেখো ধর্ম নিয়ে 1176 টা আবার বোঝাই দেন। 1176 এটা হচ্ছে বাংলা সাল। বাংলা সাল আর ইংরেজি সালের মধ্যে পার্থক্য হচ্ছে 593 বছর। সো আমরা যদি দেখি বাংলা সালে 1176, এই জন্য এটাকে 76-এর মন্তর বলা হয়। ঠিক আছে, তুমি ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সাল পেয়ে যাবা। ওকে, সো ইউরোপে যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তি কি? ধরো দুইটা দেশ, তুমি আর আমি, হ্যাঁ যুদ্ধ করতেছি। এখন আমরা কিসের ভিত্তিতে যুদ্ধ করতেছি? ধর্মের ভিত্তিতে। সো ধর্ম আসলে তখন ইউরোপে যুদ্ধ করলে কি হবে, তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তখন ইউরোপের মানুষজন বলল এইভাবে তো হয় না, এইভাবে যদি ধর্মে আমরা যুদ্ধ করতে থাকি, কি নম্বর পড়াই নাই? ওকে, 3 নম্বর কি? ভাস্কো দা গামা তো ইতিহাসে বিখ্যাত কেন? ইতিহাসে তিনি একজন পর্তুগিজ নাবিক, এই জন্য তিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করতেন। শেষ, এটাই তো, এটা না পড়ার কি আছে? এখন বৃত্তি পরীক্ষা তোমার সামনে, এখন যদি তুমি ভাস্কো দা গামার না চেনো তাহলে কেমনে কি হবে বলো? ওকে, সো তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। তাহলে 1648 সালে ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটা শান্তি চুক্তি হয়, একে বলা হয় ওয়েস্টফেলিয়া চুক্তি। এবং এটি সম্পাদিত হওয়ার পরে শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয় জাতি নতুন উদ্যমে বাণিজ্য পথে বেরিয়ে পড়ে। তার মানে কি? এবং তাদের অধিকাংশই কি ছিল, হ্যাঁ অধিকাংশের উদ্দেশ্য ছিল আমাদের এখানে কি করা, তাদের অধিকাংশ উদ্দেশ্য ছিল এখানে ব্যবসা করা। একজন বলছে ভাইয়া চিরস্থায়ী বন্দোবস্ত বুঝি নাই, দ্বৈত শাসন বুঝি নাই, তোমাদের মাথার মধ্যে ডাব ফালানো দরকার, ডাব ফালানো দরকার। কারণ চিরস্থায়ী বন্দোবস্ত মানে হচ্ছে একটা জিনিস চিরদিনের জন্য দিয়ে দেওয়া। কি দিয়ে দেওয়া? জমি দিয়ে দেওয়া। কাদের দিয়ে দেওয়া? জমিদারদের দিয়ে দেওয়া। ওকে, এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এবার বলতেছে ভাইয়া দ্বৈত শাসন, দ্বৈত মানে কি? দুই, একটা দেশকে যখন দুইজন মিলে শাসন করে তখন এটাকে হলে দ্বৈত শাসন বলে। এখন বলতেছে কৃত্রিম সংকট, ধরো বর্তমান বাজারে অনেক চাল আছে, কিন্তু সব চাল তো দরকার নাই। তাইলে হচ্ছে কিছু মানুষ হচ্ছে ধরো সব চাল কিনে গোদামে রেখে দিছে, কিন্তু আসলে কি সংকট আছে? সংকট নাই, কিন্তু তারা সংকট তৈরি করছে। এই জন্য এটাকে বলে কৃত্রিম সংকট। ওকে, পুঁজি পাচার বলতে কি বোঝায়? পুঁজি পাচার, পুঁজি মানে কি? টাকা। অনেকবার পুঁজি মানে টাকা, মূলধন। আর মূলধন টাকা হইতে পারে, যন্ত্রপাতি হইতে পারে, বাট আমি বৃহৎ অর্থে টাকা বলতেছি। ব্যাপক হারে অর্থ ও সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে পুঁজি পাচার বলে। তো আমরা যদি ইতিহাস থেকে জানা যায়, সম্রাট জাহাঙ্গীর বিভিন্ন অজুহাতে বাংলার কোষাগার থেকে টাকা ও সম্পদ নিতে শুরু করেন। সুবেদার শায়েস্তা খান ও সুবেদার সুজাউদ্দিন বাংলা থেকে প্রচুর টাকা ও সম্পদ দিল্লিতে নিয়ে যান, যা পুঁজি পাচার হিসেবে পরিচিত। তোমরা জানো বাংলায় সম্রাটরা এখানে কি করেছে জানো? সুভা সুভা বাংলা, নাও স্ক্রিনশট নাও। সুভা বাংলা, সুভা বাংলা মানে কি? বাংলা একটা প্রদেশ। ব্যাখ্যা করে খাতায় কিভাবে লিখবো বলেন? একজন লিখছে, বলবা যে চিরস্থায়ী বন্দোবস্ত হলো 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত ব্যবস্থা। এই যেখানে আছে, এই যে দেখো এটাই লিখবা, এই যে এখানে, হ্যাঁ যেখানে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি, এই চুক্তির আওতায় জমিদাররা স্থায়ীভাবে সম্পত্তির অধিকারী হন। শেষ।
আমি সহজভাবে বলে দিলাম। ওকে, এবার আসি যে পুঁজি পাচার বলতে কি, এই যে বাংলা থেকে অনেক টাকা পয়সা কোথায় চলে গেছে, কোথায় তারা হচ্ছে নিজস্ব সিংহাসন বাঁচানোর জন্য, যেমন শায়েস্তা খান, সুবেদার সুজাউদ্দিন, তারা হচ্ছে দিল্লিতে পাঠাই দেন, কাদের, মুঘল সম্রাটদের পাঠাই দেন। ওকে ওকে, এবার দেখি, এটা বোঝা গেছে পুঁজি মানে টাকা, বাংলা থেকে, বাংলা অঞ্চল থেকে, মানে আমাদের এই বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশ ছিল না, পুরো ভারতের যে দিল্লির সম্রাট, তাকে টাকা দিতে হতো, নজরানা, এই টাকাটা পাচার হইতো আর কি। স্বদেশী আন্দোলনের কারণ কি? স্বদেশী আন্দোলন হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গই স্বদেশী আন্দোলনের কারণ। বঙ্গভঙ্গ মানে কি দেখো, বঙ্গভঙ্গ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গভঙ্গ, এটা ভাঙি আমি, বঙ্গ মানে কি, বাংলা, বাংলা, ভঙ্গ মানে কি, ভঙ্গ মানে ভাঙা, ভাঙ্গা। তো বাংলা ভঙ্গ মানে ভাগ, ভাগ আমরা সহজ করলে ভাগ, তাহলে বাংলা ভাগ। দেখো তৎকালীন সময়ে ব্রিটিশরা দেখছে পৃথিবী, এই ধরো এটা হচ্ছে বাংলা, ধরো এটা হচ্ছে বাংলা, বেঙ্গল প্রেসিডেন্সি, বাংলা প্রদেশ, এটা কি, বাংলা প্রদেশ, বাংলা প্রদেশ। তো তৎকালীন ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ ছিল বাংলা প্রদেশ। তো এই বাংলা প্রদেশটা থেকে সবচেয়ে বেশি কি হইতো, আন্দোলন, আন্দোলন হইতো, বিদ্রোহ হইতো, বিদ্রোহ হইতো, হ্যাঁ, সংঘর্ষ হইতো, সংঘর্ষ মানে আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম, এগুলা এখানে হয়েছে কোথায়, বাংলায়। তখন ব্রিটিশরা বুঝলো যে বাংলা যেহেতু বড় প্রদেশ, তাহলে এখানে কি হয়, আন্দোলন হয়। হ্যাঁ হ্যাঁ, সবকিছু যে বইয়ে থাকবে এরকম না, ওয়েস্টফালিয়া চুক্তি কিছু জিনিস থাকতেও পারে, নাও থাকতে পারে, তো না থাকলে পড়ার দরকার নাই। ওকে, সো আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম, তখন তারা চিন্তা করলো তাহলে বাংলাকে আমি কি করে দিই, ভাগ করে দিই, তাহলে কি হবে, বাংলা ভাগ করে দিব, আমরা কি করে দেবো, বাংলাকে ভাগ করে দিব। তো বাংলাকে তারা দুইটা ভাগ করলো, একটা কি করলো, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটার নাম দিল পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে বর্তমান কলকাতা, পশ্চিমবঙ্গ ও বিহার, আর বিহার, আর এ পাশে দিল পূর্ব বাংলা, পূর্ব বাংলা প্লাস হচ্ছে আসাম, তাহলে দুইটা ভাগ হইলো। এটা হচ্ছে বাংলা প্রদেশের, আমরা যদি দেখি একটা নাম হলো কি পূর্ব বাংলা আসাম, আর একটা পশ্চিমবঙ্গ আর বিহার। আর এই পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা, তোমরা অনেকেই জানো, কলকাতা, একটা গানও আছে কলকাতা। আর পূর্ব বাংলার রাজধানী হইল ঢাকা। তখনকার সময় কত সালে ভাগ করা হয়েছে এটা, 1905 সালে, 1905 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট, 1905 সালে লর্ড কার্জন, তার মানে লর্ড কার্জন, কার্জন বাংলা ভাগ করেন। তাহলে বাংলা ভাগ, এটার নাম কি, বাংলা ভাগ, তাহলে বাংলা ভাগ কে করেন, লর্ড কার্জন। সো আমরা যদি দেখি লর্ড কার্জন বাংলা ভাগ করেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলা যে ভাগ করলো, এখন সুবিধা হয়েছে কার, অসুবিধা হয়েছে কার, একটু খেয়াল করো। দেখো বাংলা যদি একটু খেয়াল করো সবাই, বাংলা এত বড় প্রদেশ, তার মানে এই পূর্ববঙ্গে বেশিরভাগ ছিল চাষা বসার মানুষ। তাহলে এই চাষা বসা মানে কি, যারা হচ্ছে চাষ করে খেত, কিন্তু তাদের সব শিক্ষা দীক্ষা, আইন আদালত সবকিছু কোথায় হইতো, এই কলকাতাতে, সবকিছু কলকাতাতে। এবং এই পূর্ববঙ্গের জমিদার যারা, আমি একটু আগে চিরস্থায়ী বন্দোবস্ত বললাম না, জমিদাররা, এই জমিদাররা কোথায় থাকতো, কলকাতায় থাকতো। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনো, তিনি একজন জমিদার ছিলেন, খুলনায় তার জমিদারি ছিল, মানে শাহজাদপুরে যে কুষ্টিয়ায় আমরা যদি দেখি যে জমিদারি ছিল ওইদিকে। তো বাংলার পূর্ব বাংলায় জমিদার ছিল, তো এই জমিদার শ্রেণী থাকতো কলকাতায়। এখন দেখলো এই বাংলা যদি ভাগ করে দেয়, তাহলে তাদের জমিদারি আর টিকে না, জমিদারি আর টিকবে না। এখন তারা কি করলো, তারা বলল আচ্ছা তাহলে বাংলাকে কোনোভাবেই ভাগ করতে দেয়া যাবে না। ইংরেজরা কেন, ইংরেজরা বলল কি, দেখো বাংলা তো এত বড় প্রদেশ, যে দেখো আমি হচ্ছে ঘোড়ার গাড়ি নিয়ে, তারপরে হচ্ছে তখনকার সময় তো এত বড় বড় গাড়ি ছিল না, ট্রেন তো ছিল না, হ্যাঁ ট্রেন ছিল অবশ্যই, এত প্রচলিত ছিল, অনেক দূর হয়ে যায়, বাংলাকে আমরা প্রশাসনিক সুবিধার কারণে ভাগ করতে চাই, যাতে করে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। কিন্তু তাদের বুদ্ধি ছিল কি, যাতে বাংলাকে ভাগ করে দিলে আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম কম হবে, তাই না? তো তাহলে কি করলো, বাংলাকে ভাগ করে দিল। তাহলে বাংলাকে ভাগ করে দেওয়ার পরও এই যে এই অঞ্চলের মানুষ তো খুশি, যে এই বাংলা ভাগের পরে এখানে অনেক তোমার স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম হয়েছে। তো এই অঞ্চলের মানুষজন খুবই খুশি হয়েছে। এই অঞ্চলের মানুষ কি, পূর্ব বাংলার মানুষ,
পূর্ববাংলার মুসলিমরা খুবই খুশি হয়েছে। আর মন খারাপ করছে কারা? মন খারাপ করছে বাংলা, এই পশ্চিম বাংলার যারা হচ্ছে জমিদার শ্রেণী, তারা বলছে আরে আমার জমিদারি তো চলে যাবে। তখন তারা বলল, হ্যাঁ এটা সাল হচ্ছে 1905 সাল, তখন তারা বললো না আমরা এই মানি না। তখন তারা আন্দোলন করলো। কি কি আন্দোলন করলো? তখন তারা আন্দোলন করলো অসহযোগ আন্দোলন, স্বাধিকার আন্দোলন, যেগুলোকে অসহযোগ, যে আমরা তোমাদের সাহায্য করব না, তোমরা তাড়াতাড়ি এটা বাদ করো, অসহযোগ। তারপর হচ্ছে সবচেয়ে যে বড় আন্দোলন হচ্ছে স্বদেশী আন্দোলন। তখনকার সময়ে স্বদেশী আন্দোলনটা চলছিল, স্বদেশী আন্দোলন, যেখানে বলছে আমরা স্বদেশী পণ্য ব্যবহার করব, তোমরা বাংলাকে এক করে দাও। তারপর হচ্ছে বয়কট, যে ইংরেজ পণ্য বয়কট করো, বয়কট আন্দোলন। এবং তখনই এই বাংলা ভাগ করে বললো, হিন্দুরা বলল বাংলা আমার মা, এই বাংলা মাকে কি ভাগ করে দিতে যায় না, তাহলে বাংলা মাকে ভাগ করে দেওয়া যাবে না। সেই কারণে তারা, রবীন্দ্রনাথ ঠাকুর তখনই লিখছে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। তাহলে আমার সোনার বাংলা এটা কখন লেখা হয়েছে? বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। তার মানে বুঝতেছো? তাহলে এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে অনেকগুলো আন্দোলন হয়েছে। আন্দোলন কি? স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, যে বিলিতি পণ্য ব্যবহার করব না। তারপরে তাদের আন্দোলনের কারণে বাধ্য হয়ে লর্ড হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ হার্ডিঞ্জ 1911 সালে এটা বাদ দিয়ে দেয়। তাহলে বঙ্গভঙ্গ রদ, এটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়েছে। এটা কি হচ্ছে? বঙ্গভঙ্গ বঙ্গ বাতিল, বাতিল হয়েছে কত সালে? 1911 সালে। আর এটা করা, বঙ্গভঙ্গ করা হয়েছে, বঙ্গভঙ্গ করা হয়েছে 1905 সালে। তাহলে 1905 সালে এটা করা হয়েছে, বাতিল করেছে 1911 সালে। এই দুইটা তথ্য মনে রাখো। ওকে? না, পূর্ব বাংলার মন খারাপ করেনি, মন খারাপ করেছে আমি। সো তারপরে তারপর তো আমাদের আবার মন খারাপ হইলো। তো এই মন খারাপের কারণেই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এই যে জাতীয় সঙ্গীতের মূল প্রেক্ষাপট আপনার কাছ থেকে জানলাম, হ্যাঁ এটা হচ্ছে জাতীয় সঙ্গীতের মূল প্রেক্ষাপট এটাই ছিল। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে জাতীয় সঙ্গীত কিভাবে রচনা হয়েছে। ওকে, ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছো যে বাংলাকে একটা সময় ভাগ করে দিয়েছিল, এই ভাগের ফলে যে আন্দোলনগুলো হয়েছে এগুলোকে স্বাধিকার আন্দোলন বলে। ক্লিয়ার কিনা বলো? মুশফিক, আমি কোন অধ্যায় পড়াবো এটা আমার উপর ছেড়ে দাও। ওকে, ক্লিয়ার কিনা বলো? একটা ছেলে প্রায় 50টা কমেন্ট করতেছে, তুমি ক্লাস 8-এ পড়ো, 50 ছেলে এত কমেন্ট করে না, একটা কমেন্ট একবারই করো। বুঝতে পারছো? সাব্বাস। ওকে, অনেকেই বোঝো নাই, কে কে বোঝো নাই দেখি, যে হ্যাঁ যারা যারা বোঝো নাই তাদের মাথায় ডাব ফালাবো। ওকে, কয়েকজন বুঝতেছে না, বলি দেখো। তো আমাদের প্রশ্ন ছিল বঙ্গভঙ্গ স্বদেশ আন্দোলন কারণ কি? এই যে বাংলাকে ভাগ করে দিল, দেখো যে 1905 সালে ইংরেজরা বাংলাকে বিভক্ত করে দেয়। তো তোমরা উত্তর এটা লিখবা, উত্তর এটা। কারণ এই বিভক্তিকে বাংলার মানুষ, বিশেষ করে হিন্দু সমাজ অপছন্দ করে। বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য তারা স্বদেশী আন্দোলন গড়ে তোলে। তার মানে যেহেতু তারা মন খারাপ করছে, তারা যেহেতু, হ্যাঁ তারা যেহেতু বাংলাকে বিভক্ত করতে চেয়েছে, তো সেই মানে ইংরেজ তাদের জমিদারি ছুটে যেত, তখন তারা কি করেছে, এই তারা যেন এটার ভাগ না করে এই জন্য কি করেছে, এই আন্দোলনটা করেছে। বোঝা গেছে? ক্লিয়ার? আই থিঙ্ক 5 নাম্বারটা বোঝো নাই। 5 নাম্বার পুঁজি, পুঁজি মানে কি? টাকা। ধরো এই আমাদের এই অঞ্চলে অনেক সুবেদার, অনেক, ধরো এটা তো একটা রাজ্য ছিল, বাংলা রাজ্য, দিল্লির থেকে চালনা করা হইতো, তখন দিল্লির যে সম্রাটকে টাকা দিতে হইতো, তো অনেক টাকা বাংলাদেশ থেকে তারা পাঠাই দিত। ওয়াসিফ, আমি এটা জানি না, জেনে জানাবো। ওকে, সো আমরা যদি দেখি এবার সৃজনশীল প্রশ্ন কি আসবে দেখো। নবীনপুর, ওকে নবীনপুর আমরা যদি দেখি, নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সর্বক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকার স্থানীয় প্রভাবশালী এবং সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজে সচেতন হয়ে ওঠে। এলাকাটির শিক্ষিত নারী রায়হানা, হ্যাঁ রায়হানা রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে। তো দেখো, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, আমরা এটা দেখবো। তারপরে বলছে বাংলায় যে কেন দুর্ভিক্ষ দেখা যায়, এটা আমরা জানি। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দী বাংলা কিসের উদ্ভব ঘটেছিল? রায়হানার মতো শিক্ষিত নারীদের জন্য এদেশে নারীর শিক্ষার পথ সুগম হয়। আমরা এটা সলভ করি। দেখো, প্রথম হচ্ছে লর্ড ক্যানিং, প্রথম গভর্নর। আমরা এটা পড়ছি, ভারতে কেন 76-এর মন্বন্তর হয়। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি আমরা যদি দেখি, বাংলায় শিক্ষা
ও সংস্কৃতি পুনর্জাগরণ বা নবজাগরণের আমরা যদি দেখি উদ্ভব হয়েছে, যেটা বাংলা নবজাগরণ, যা শিক্ষা সংস্কৃতি সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। এটা একটু বড় লিখতে হবে, এটা আমি ছোট করে লিখছি, তোমরা খাতার মধ্যে আর একটু বড় লিখবা। ওকে, নবজাগরণ মানে কি? নবজাগরণের ইংরেজি শব্দ, জাগরণের ইংরেজি শব্দ হচ্ছে রেনেসান্স। রেনেসান্স, রেনেসান্স, রেনেসান্স মানে কি? নবজাগরণ। রেনেসান্স, রে মানে পূর্ব, হ্যাঁ, আর নেসান্স, নেসান্স একটা ফ্রেঞ্চ শব্দ যেটার নাম হচ্ছে জন্ম, জন্ম, পূর্বজন্ম বা নবজন্ম, নবজন্ম। তার মানে নবজন্ম মানে কি? পূর্বজন্ম বা নবজন্ম। এটা কি বোঝেন? পূর্বজন্ম বা নবজন্ম। তাই এটাতে কি বোঝাচ্ছে? পূর্বজন্ম বা নবজন্ম বোঝাচ্ছে, তাই না? আমরা যদি দেখি পূর্বজন্ম বা নবজন্ম বোঝাচ্ছে। ওকে ওকে, সবাই বুঝছো কিনা? হ্যাঁ, পূর্বজন্ম বা নবজন্ম। ওকে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়েছে। হ্যাঁ, উক্তিটি যথার্থ, কারণ তারা যদি শিক্ষা দীক্ষায় উপকারিতা তুলে ধরতো তাহলে কিন্তু আমি স্ক্রিনশট দিছি। হ্যাঁ, আমি জানি না কে এটা করছে, আমার সাথে শত্রুতামি করে আমাকে ফিমেল ভার্সন বানাই দিতে। ওকে, বাকিগুলি খুব দ্রুত শেষ করে দিব। ওকে, সো আমরা যদি দেখি বাংলার নবজাগরণ, তোমরা তো অনেকেই পড়ছো, পরীক্ষায় বোর্ডে প্রশ্ন ছিল। ওকে, তো 2 নম্বর সৃজনশীল, মাত্র 22 বছর বয়সে, মাত্র 22 বছর বয়সে যারা বাংলা রেনেসান্স মানে নবজন্ম। নবজন্ম মানে কি? ধরো নতুন ভাবে জাগরণ, শিক্ষা দীক্ষা, আমাদের শিক্ষা সংস্কৃতি, নতুন নতুন গল্প প্রবন্ধ উপন্যাস এগুলা লিখে লিখে এই অঞ্চলের সমাজে অনেক চেঞ্জ আসে, অনেক চেঞ্জ আসতে পরে আমাদের এটাই হচ্ছে, যেমন স্কুল কলেজ প্রতিষ্ঠা হইলো বাংলা এই অঞ্চলে। হ্যাঁ, একটা সময় তো এই অঞ্চলে অনেক মানুষ পড়াশোনা করতো না। ওকে, এবার দেখো, মাত্র 22 বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন, তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হন। 2 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসন ক্ষমতা চলে যায়। শাসন ব্যবস্থাকে রাজস্ব আদায় এবং প্রশাসন পরিচালনায় ভাগ করা হয়। এটা কিন্তু আমি পড়াইছি, দেখছো? ওকে, কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন? এটা চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝায় আমরা জানি। দৃশ্যকল্পে বাংলার ইতিহাসে কোন ঘটনাকে বলে বলো? দৃশ্যকল্প একে, এই যে বাংলার এই যে একে কত কোন ঘটনা বলো? আমরা এটা পড়াইছি কিন্তু। এমন আমার বন্ধুর নাম আলিফ, তার নাম পড়েন না কেন? তোমার নাম পড়লে কি পরীক্ষায় পাশ করবা তোমরা? তাসনুমা মাইর খাবা, আমার নাম ভেঙে যাচ্ছে খালি। ওকে, প্রেক্ষাপট বুঝো নাই? রাবেয়া দেখো ভালো করে বলো, মাত্র 22 বছর বয়সে কে ক্ষমতায় আসছিল? সিরাজ। তাহলে সিরাজউদ্দৌলার সাথে কোন ঘটনার মিল আছে? ভেরি গুড অদিতি, কোন যুদ্ধের মিল আছে? এবার আরো সহজ করে দিলাম, এটা যদি না বুঝো তাহলে তো ব্যক্তি পরীক্ষার উত্তর করা টাফ হয়ে যাবে। ভেরি গুড, অনেকেই লিখছে, ভেরি গুড অনেকেই। পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ, পলাশির প্রান্তর। একটা গান আছে, কতটা তুমি হারালে বন্ধু জানে পলাশির প্রান্তর, কতটা তুমি হারালে বন্ধু জানে পলাশির প্রান্তর, তাই না? পলাশির প্রান্তর। তো পলাশির প্রান্তর আমরা জানি যে কতটা হারিয়েছি আমরা। ওকে, তারপরে দৃশ্যকল্প 2 এর ফল 76 মনন্তর। দৃশ্যকল্প 2 এর ফল কি? দৃশ্যকল্প 2 হচ্ছে দ্বৈত শাসন, আমি পড়াইছি না? দ্বৈত শাসন, এই যে দ্বৈত শাসনের ফলে ইংরেজরা বাংলাকে, দ্বৈত শাসনের ফলে, দ্বৈত মানে কি? দ্বৈত শাসন প্রথমে পড়ে, দ্বৈত মানে দুই, দুই ব্যক্তি চালাইছে, টাকা পয়সা দিচ্ছে ইংরেজরা, যার ফলে আমাদের 76 মনন্তর হয়েছে। দুই দেশ, ভেরি গুড, পারাইছি না? একদম ইজি, একদম ইজি। কতটা তুমি হারালে বন্ধু জানে পলাশির প্রান্তর, তাই না? আমরা হারিয়েছি, অনেক হারিয়েছি। ওকে, সো আমরা যদি নেক্সট দেখো, তাহলে লর্ড ক্যানিং, এটা তো ভাইসরয় না, এটা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ কত সালে, কত সালে তিনি স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে কত, কত সালে? 1338 সালে, 1338 সালে। এটা উত্তরটা ভুল আসছে, 1338 সালে। ওকে, এটা চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আমরা পড়াইছি আগের ইয়াতে, যে 1703 লর্ড কর্নওয়ালিস যে চুক্তিটা করছে এটা। দৃশ্যকল্প একে বাংলার, যে আমরা কলঙ্কজনক অধ্যায়, বাংলা ইংরেজ শক্তির উত্থানকে ইঙ্গিত করে, বা আমরা পলাশির যুদ্ধ লিখতে পারি, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ লিখলেও হবে, পলাশির যুদ্ধ। ওকে, দৃশ্যকল্প 2 এর ফলাফল, এই যে দৃশ্যকল্প 2 এর ফলাফল আমরা যদি দেখি, যে ইংরেজ শাসন পরবর্তী দ্বৈত শাসনের যে কারণেই হচ্ছে কিন্তু কি হয়েছে,
তোমার আমাদের এখানে কি হয়েছে 76-এর মনন্তর হয়েছে। ওকে, তুই এটা ক্লাস নিছিস বৃত্তি পরীক্ষার? তোর চিনে আসবি? ওকে, তো তোমাদের মাঝে তোমরা কি একটা আপুকে চেনো? তোমাদের পুকি আপুর নাম কি জানো তোমরা? অনেকে কিন্তু জানে। ওকে, সো পুকি আপুর নাম কি তোমরা জানো? অনেকেই জানো। দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এই দেখো তোমাদের দিবা আপু। সো তোমাদের দিবা আপু কিন্তু হচ্ছে তোমাদের ইংরেজি পড়ায়, এই তোমরা অনেকেই পড়ছো। তো ওদের সামনে বৃত্তি পরীক্ষা দিবা। এখন প্রশ্ন হচ্ছে এই ওদের যে ওদের হচ্ছে আহ, বৃত্তি পরীক্ষার জন্য ওরা কিভাবে পড়তে পারে, তুই একটু ওদের সাজেশন দে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সবাই ভালো আছো। আরে বাহ! ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? সামনে যেহেতু আমাদের এক্সাম, তো ভাইয়া তো অবশ্যই অসাধারণভাবে খুবই বেসিক থেকে পড়াচ্ছে। তো আমরা যখনই স্কলারশিপের কথা চিন্তা করব, বৃত্তি পরীক্ষার কথা চিন্তা করব, আমরা কিন্তু টপিকগুলো চেষ্টা করব একটু বেসিক থেকে পড়ার। সো আপু যদি ইংরেজিটার কথা বলি, আমরা ইংরেজির যে ক্লাসেসগুলো হচ্ছে অবশ্যই ভাইয়ারা খুবই ভালো মতো করাচ্ছে। আমরা এগুলো একটু প্র্যাকটিস করব। যেহেতু এটা আমাদের নিজস্ব ভাষা না, মাতৃভাষা না। আবার গ্রামারের টুকিটাকি একটু রুলসও থাকে, একটু প্যাঁচানো যেটা আমরা ভুলে যেতে পারি। সো অবশ্যই আমরা রুলসগুলো এমনভাবে শিখব বা এমনভাবে সলভ করব, বুঝবো যাতে করে এক্সামে আমরা প্রপারলি লিখতে পারি। পাশাপাশি আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস করব। নিজেরা একটু কিছু, কিছু লিখতে থাকবো। বানানের দিকে খেয়াল করব। ঠিক আছে? আর অবশ্যই সবার জন্য অনেক, অনেক দোয়া। এটা বলা লাগবে না বাবা। অবশ্যই অনেক, অনেক দোয়া। তোমরা অনেক ভালো মতো পরীক্ষা দাও। আমাদের জন্যও দোয়া করো। সবাই অনেক ভালো থাকো। আমি হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম। এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর আস্কিং, হ্যাঁ? তো তোমরা ক্লাস করো। রায়হান ভাইয়া জোস ক্লাস করাচ্ছে। রায়হান ভাইয়ার ফ্যান যে ক্লাসেই করো। সো ক্লাস করতে থাকো। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক আসসালামু ইউ আলাইকুম। দিবা। দিবা যে কথাগুলো বলছে একটু আমি বলে দিই। দিবা বলছে যে সামনে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ইংরেজি বানানের ক্ষেত্রে মনোযোগী থাকতে হবে, সতর্ক থাকা। আর 2 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল রুলস গুলো একটু দেখার জন্য। অনেকে বলতেছে রাইটিং স্টোরি, কম্পোজিশন। আচ্ছা, এই যে কম্পোজিশন, রাইটিং স্টোরি যদি কমন না পড়ে তাহলে এটা কিভাবে লিখবো? ধরো আমার একটা আসলো, আমি এটা পারি না, মুখস্থ কমন পড়ে না, তাহলে আমি কিভাবে লিখবো বলে দাও তো। না আমিও হইতো এরকম, আমি আ ব্ল্যাঙ্ক হয়ে যেতাম। সো দেখো আমরা তো আসলে কম্পোজিশন বা স্টোরি আশা করি আমরা কেউ ওভাবে মুখস্থ করি না। সো এজন্য আমরা কি করব? ধরো যে টপিকগুলো আমাদের আসতে পারে বা আমরা একটু টপিক সম্পর্কে আইডিয়া নিয়ে রাখবো। তারপরও এমন একটা এসেই পড়ল যেটা সম্পর্কে আমার একদমই ধারণা নাই। হ্যাঁ, কোনো আইডিয়া নেই, আমি লিখতেই পারি না। কপালে হাত। এখন আমরা যদি বাসায় হালকা পাতলা একটু ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি, ধরো ট্রি প্ল্যান্টেশনই আসলো, এখন আমি জানি না বৃক্ষরোপণ সম্পর্কে। তো আমার যদি মোটামুটি ভোকাবুলারি আমার আয়ত্তে থাকে, মোটামুটি গ্রামার যদি আমি পারি বা আমার যদি ওই যে বাসায় তো আমি লিখতাম নিজে, নিজে, ওটার যদি হালকা পাতলা প্র্যাকটিসও থাকে তাহলে কিন্তু আমি খালি খাতা রেখে আসবো না। হ্যাঁ? সো এইজন্য আপু বললাম যে সবসময় যে তোমার কমন আসবেই, কমন পড়ে যাবে এরকম কিন্তু না। এজন্য আমরা যদি বাসা থেকে কখনোই প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। সো অবশ্যই গাইস আমরা বাসায় ফ্রি হ্যান্ড রাইটিং এর চেষ্টা করব। মানে সবগুলো যে টপিক কোনো টপিক সম্পর্কে। নিয়ে জি ভাইয়া। যদি বলে যে ওদেরকে লিখতে ইউর ফেভারিট টিচার, পারবে না ওরা? হ্যাঁ, তোমরা অবশ্যই। দিবাপুর নাম লিখে দিবা, দিবা কিন্তু অনেক ভালো পড়ায়। হ্যাঁ, তারপর আসতে পারে না যে ইউর প্যারেন্টস, আসতে মানে তারপর হচ্ছে ফ্যামিলি, তারপর ইউর ফেভারিট কি মুভি তো আসবে না, অনেক কঠিন জিনিস। ইউর ফেভারিট হবি, এরকম আসতে সিজন, পারে ইয়া। না, সিজন আসতে পারে। তো এইগুলো নিচে নিচে লেখার প্র্যাকটিস করবা। ওকে, অনেক ভালো সাজেশন দিয়েছো। সবাই আপুকে থ্যাংক ইউ বলো। সবাই আমার পক্ষ না, তোমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে, আমি ওদের পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় শিষ্যদের পক্ষ থেকে তোকে থ্যাংক ইউ আসার জন্য। কারণ অনেক ব্যস্ত মানুষ, আমি ঢাকায় নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দিবা। ওকে, সো তোমরা দিবাপুর সাজেশনটা একটু মনে রাখো। দিবাপু অনেক ব্যস্ত মানুষ, কোন ক্লাসে যে ঢুকতে চাইছিল, পরে আমি নিয়ে আসছি। বলছি আমার এই যে 8-এর বাচ্চাদের একটু সাজেশন দিয়ে যাও। ওকে, তো আমরা হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো আমরা প্রথম অধ্যায় শেষ। এবার আর বাকি অধ্যায়গুলো কি একটু ফাস্ট পড়বো। ওকে, সো দিবাবু বলছে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, যে সৃজনশীলও ঠিক তেমনই, বাসায় বসে প্র্যাকটিস না করলে পারবা না কিন্তু। ওকে বাচ্চা, বুঝছো তোমরা? সৃজনশীল কত বড় প্রশ্ন! সৃজনশীল তো বললামই, সৃজনশীল হচ্ছে আমি লিখে দিব ক নম্বর হচ্ছে ক খ 1 পৃষ্ঠা, তারপর হচ্ছে ঘ হচ্ছে তোমার 1.5 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, আর ঘ হচ্ছে তোমার 1.5 পৃষ্ঠা। ওকে, ওকে, সো আমরা যদি দেখি অনেকেই আছো, অনেকে যারা যারা নতুন জয়েন করছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও তো। একটু শেয়ার করে দাও যাতে করে বন্ধু বান্ধব সবার মাঝে পৌঁছে যায়। একটু শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ। ফেসবুকে অনেকে দেখছো, প্রায় 40-41 জন দেখতেছো। হ্যাঁ, ওকে, তোমরা একটু শেয়ার করে দাও যারা হচ্ছে ফেসবুকে আছো। ওকে, আমরা দ্বিতীয় অধ্যায় দেখো, ঢাকা শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা পড়েছি, যেমন লালবাগ কেল্লা, তারা মসজিদ, আর অনেকগুলো। তারপর ঢাকার বাইরে অনেকগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন আছে, যেমন হচ্ছে তোমার পাহাড়পুরের, আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে।
সো জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ এগুলো আমরা পড়বো। ওকে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়? প্রত্ন মানে কি? পুরাতন। তথ্য মানে পুরাতন জিনিসগুলো। হাজার বছরের, মানে কবিতা আছে না, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে, তাই না? হাজার বছর ধরে পথ হাঁটতেছে, তাই না? যে 1000 শীত বসন্ত আগে, 1000, 2000, 3000 শীত বসন্ত আগে যে কাহিনীগুলো হয়েছে ইতিহাসে 5000 বছর আগে, এগুলো হচ্ছে আমাদের প্রত্নতত্ত্ব। তাহলে প্রত্নতত্ত্ব বলতে এমন একটি বিজ্ঞান যা প্রাচীন সভ্যতা, সংস্কৃতি, ইতিহাসের অধ্যয়নের জন্য। পুরাকীর্তি, পুরাকীর্তি মানে কি? যেগুলা মাটির নিচে থাকে। পুরাকীর্তি, ধ্বংসাবশেষ, প্রাচীন বস্তু, স্থাপত্যকলা এবং জীবাশ্ম। জীবাশ্ম মানে কি? যে জীবাশ্ম অনেকে দেখো, অনেক অনেক জীবের যে বিভিন্ন অংশ, জীব মারা যাওয়ার পরে যে অংশটা থাকে মাটির নিচে, জীবাশ্ম বিশ্লেষণ করে। এটি মূলত অতীতের মানুষের জীবনধারা, তাদের ব্যবহার সামগ্রী, স্থাপত্যকীর্তি নিয়ে গবেষণা করে। সো প্রত্নতত্ত্ববিদরা মাটির নিচে বা জলের তলায় লুকিয়ে থাকা ধ্বংসাবশেষ উদ্ধার করে সেগুলোর মাধ্যমে প্রাচীন সমাজের জীবনযাত্রা বা সংস্কৃতি সম্পর্কে ধারণা অর্জন করেন। তার মানে আমরা যদি দেখি, এই যে মাটির নিচে থাকে, তাহলে মাটির নিচে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি কেড়ে নিতে কেউ পারবে না। তার মানে এই যে দেখো, প্রত্নতত্ত্ব হচ্ছে মাটির নিচের অনেকগুলো বিষয় নিয়ে তারা হচ্ছে কি করে? গবেষণা করে। রিত্তাম কার লিখছে আপনি অনেক কিউট। আমি কিউট কি কিউট না এটা কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে তুমি কিউট করে লিখতে পারছো কিনা, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় হচ্ছে নম্বর পাবা না। ওকে, সো প্রত্নতত্ত্ব হচ্ছে, থ্যাংক ইউ তারপরে বলার জন্য। প্রত্নতত্ত্ব মানে কি? আমাদের প্রাচীন যে ইতিহাস, প্রাচীন যে ব্যবস্থাগুলো, সেগুলো নিয়ে পড়া, মানে তারা কি করে? গবেষণা করে। ওকে, 2 নম্বর, প্রত্নতত্ত্ব কি একই সঙ্গে? প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন। আর প্রত্ন সম্পদ, ধরো আমি যদি পাহাড়পুরের বৌদ্ধবিহারে যাই, হ্যাঁ, তো পাহাড়পুরের বৌদ্ধবিহারে কি পাবো আমি? পাহাড়পুরের বৌদ্ধবিহারে দেখবো আজ হতে ধরো 2000 বছর আগের পুরনো একটা বিহার। বিহার মানে কি? ধরো এখানে বিশ্ববিদ্যালয় একটা টাইপ কিছু ছিল, যেটা হচ্ছে ওইখানে তারা কি করেছে? তারা হচ্ছে সেখানে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। ধরো এখানে বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, ভাস্কর্য পাওয়া গেছে, অলংকার, মাটির আমলের, প্রাচীন আমলের মুদ্রা, আসবাবপত্র, এগুলো দিয়ে বোঝা যায় যে সেকালের মানুষ কেমন ছিল, তাই না? ওকে, সো উত্তরা গণভবন বলতে কি বোঝো? দেখো, বাংলাদেশের সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়ের বাসভবনের নাম উত্তরা গণভবন। অর্থাৎ বাংলাদেশ সরকারের, আমরা যদি দেখি উত্তরাঞ্চল কোনটা? যে উত্তরবঙ্গ। হ্যাঁ, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ মানে কি? আমরা যদি বাংলাদেশের মানচিত্রটা দেখি, তোমাদেরকে একটু দেখাই। ধরো আমি ভালো মানচিত্র আঁকতে পারি না, ধরো তারপর তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি কিন্তু ভালো মানচিত্র আঁকতে পারি না। ওকে, তোমরা অনেক ভালো পারো। সো তোমরা যদি একটা দুইটা ম্যাপ দিয়ে দিতে পারো খাতা, তোমাদের খাতার মধ্যে আঁকায়, কেউ যদি একটু কষ্ট করে তোমরা যদি এক দুইটা ম্যাপ দিতে পারো, ধরো কোনো একটা প্রত্ন সম্পদ দেখাইলা বা বাংলাদেশের কোনো কিছু দেখাইলা, তখন যদি ম্যাপের মধ্যে দেখাই দাও, তাহলে কিন্তু তোমরা হচ্ছে খুব ভালো নম্বর পেতে পারো। ওকে, তো মোটামুটি একটা আঁকানো হয়েছে, হ্যাঁ, কেউ মন খারাপ করো না। ওকে, সো এই যে মানচিত্রের মধ্যে দেখো, এই উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা সবসময় মানচিত্রের উপরে উত্তর হয়, নিচে কি হয়? দক্ষিণ। হাতের ডান দিকে পূর্ব। মনে রাখবো, মানচিত্রে সবসময় হাতের ডান দিকে পূর্ব, আর পূর্বের অপোজিটে পশ্চিম, পশ্চিম হয়। তাহলে আমরা যদি দেখি উত্তরবঙ্গ কোনটা? উত্তরবঙ্গ হচ্ছে বাংলাদেশের এই যে এই পার্টটা। আমরা যদি দেখি, এই দিকে এটা হচ্ছে উত্তরবঙ্গ, ধরো এটা উত্তরবঙ্গ। সো এই অঞ্চলের রাজধানী, এই অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাকে উত্তরবঙ্গ, এই পাশেরটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তাহলে এই উত্তরবঙ্গের এখানে, এখানে একটা, ধরো এই উত্তরবঙ্গের যে এখানে উত্তর অঞ্চলে যে প্রশাসনিক কাজটা হচ্ছে, এখানে একটা জায়গা আছে নাটোর। নাটোর, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্থির কারুকার্য, অতিদূর অন্ধকারে হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা। এটা হচ্ছে বনলতা সেন, জীবনানন্দ দাশের একটা কবিতা, উনি লিখছেন নাটোরের বনলতা সেন। তাহলে এই যে বনলতা সেনের বাড়ি হচ্ছে নাটোর, আর উত্তরা গণভবন হচ্ছে নাটোরে অবস্থিত। তাহলে নাটোরে অবস্থিত উত্তরা গণভবন। উত্তরা গণভবন, গণভবন মানে কি? মানে এটা একটা সচিবালয়, সরকারি কর্ম। এটা হচ্ছে রানী ভবানীর তখনকার সময় তার এটা বাসভবন ছিল। উত্তরা গণভবন, এটা সরকারি একটা ভবন। হ্যাঁ, উত্তরা গণভবন। ওকে স্যার, চিত্র না দিলে না হবে স্যার? চিত্র, হ্যাঁ চিত্র দিলে ভালো, চিত্র দিলে ভালো। ওকে, আমি যদি দেখি, বাংলাদেশের উত্তরাঞ্চল সচিবালয়ের বাসভবনের নাম উত্তরা গণভবন। এটি নাটোর জেলার, নাটোর জেলায় অবস্থিত। নাটোরের দীঘাপতি আর জমিদারের,
তাহলে কি নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ ছিল? দীঘাপতিয়া, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উত্তরা গণভবন কার প্রাসাদ ছিল? দীঘাপতিয়ার জমিদারের। তারপরে এই প্রাসাদ হিসেবে চমৎকার স্থাপত্য কর্মের জন্য এটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। রাজা দয়ারাম রায় 1743 সালে এটি নির্মাণ করেন। তাহলে নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ ছিল এই নাটোরের গণভবন। তাহলে নাটোর উত্তরা গণভবন, তাহলে উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে অবস্থিত। এরপরে লিখবা যে উত্তরা বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়। সচিবালয় কি? যেখানে সব সাচিবিক কাজ মানে প্রশাসনিক কাজ পরিচালনা হয়, সেটা সচিবালয় বাসভবনের নাম উত্তরা গণভবন। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসি জাদুঘর ও প্রত্ন সংগ্রহশালার গুরুত্ব। দেখো অনেকেই বলে ভাই জাদুঘরের কি গুরুত্ব, জাদুঘরে কেন যাব? জাদুঘরে গেলে তুমি কি দেখতে পাবা? জাদুঘরে গেলে তুমি দেখতে পাবা যে হাজার বছরের সংস্কৃতি তুমি দেখতে পারবা। সেই হাজার বছরের সংস্কৃতি দেখে তুমি কি জানতে পারবা? তুমি জানতে পারবা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, তারপর এই অঞ্চলের বা যে কোনো জায়গার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটা আইডিয়া পাবা। মানুষের জীবন কেমন ছিল, কেমন বলে না, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে তারা, না দেশ হতে দেশ দেশান্তরে, তো থাকবো না কেউ বদ্ধ করে। তো আমরা যদি দেখি তারা বদ্ধ করে থাকতে চায় না, আমরা দেখতে চাই যে আজ হতে 2000 বছর আগে মানুষ কিভাবে চলতো। তো তাদের ব্যবহার্য জিনিসপাতি এগুলা কিন্তু আমরা জাদুঘরে দেখো গেলে দেখতে পারবা। সো মানুষের আগের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তারা সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি এবং দেখার পরে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কেও ধারণা পাই। ওকে, তারপরে দেখো কার্জন হল কেন নির্মিত? আমি বলেছিলাম যে এই যে তোমাদের একটু আগে বলছিলাম যে ঢাকা পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী হওয়ায় ওই যে বঙ্গভঙ্গের সময় হওয়ার পর সরকারি কাজকর্মের জন্য অফিস বানাতে হয়। তাহলে সরকারি কাজ করবে একটা অফিস লাগবে না? অফিস বানাতে হয়। এই সূত্রে কয়েকটি ইমারত বা ভবন নির্মাণ করে। এর চেয়ে সবচেয়ে সুন্দর অফিস বাড়ি কার্জন হল, যা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। ইংরেজ ভাইসরয় লর্ড কার্জনের নামকরণ করা হয়েছিল এই ইমারতটি। 1904 খ্রিস্টাব্দে কার্জন হল নির্মিত হয়েছিল। এই যে কার্জন হলে আমরা অনেক আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদের কার্জন হল খুবই বিখ্যাত একটা জায়গা ছিল, খুবই বিখ্যাত, খুবই সুন্দর একটা জায়গা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। যাই হোক, আমরা যদি দেখি এই সুন্দর একটা, এটা কাজী নজরুলের কবিতা, আমরা যদি দেখি এই সুন্দর একটা ভবন যেটা হচ্ছে একটা সরকারি কাজকর্ম ছিল। ওকে, তো আমরা কার্জন হল জানি। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট। সিপাহী বিদ্রোহ কি? এই যে ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে যে 1857 সালে যে বিদ্রোহ হয়েছে, এটাই সিপাহী বিদ্রোহ। ওকে, সৃজনশীল 3। ওকে দেখো, হিসাম ও পারিসা ঈদের ছুটিতে মামা বাড়ি বেড়াতে গেল। তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না করলো। তাদের মামা তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেল। বলতো মসলিনের জন্য কোন জায়গাটি বিখ্যাত ছিল? কমেন্ট করে জানাও। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য এবং নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তি নিদর্শন সম্পর্কে দেখাতে নিয়ে যান। তারা ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? শিলাইদহ। আচ্ছা, আমরা তারপর দেখি প্রত্নতত্ত্ব বলতে কি বোঝানো হয়? পুরাতন প্রাচীন সভ্যতা ইতিহাস এগুলোকে বোঝানো হয়। দেখছো, কুঠিবাড়ি শিলাইদহতে অবস্থিত, কুষ্টিয়া শিলাইদহ। ওকে, সো উদ্দীপকে বর্ণিত আমরা যদি দেখি যে স্থানটি হচ্ছে ঢাকার নিকটবর্তী সোনারগাঁ, যা মসলিনের জন্য বিখ্যাত ছিল। সোনারগাঁ মানে পানামনগর কাছাকাছি। আমি গিয়েছিলাম সোনারগাঁ, অনেক সুন্দর জায়গা। আমি একটা ছবি আমি পোস্ট করে দিব। সোনারগাঁ এত সুন্দর জায়গা। আমি সোনারগাঁয় যে সর্দার বাড়িতে গিয়েছিলাম। ওকে, তো বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ এক সময় বিখ্যাত ছিল মসলিন কাপড়ের জন্য। সো তোমরা এটা লিখলে কিন্তু হয়ে যাবে। সো এটা তোমরা সৃজনশীল প্রশ্ন যখন লিখবা, আচ্ছা মামা তাদেরকে কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষ করো। তো মামা হচ্ছে তারা যদি জাদুঘরে নিয়ে যায়, ধরো জাদুঘরের ইতিহাস ঐতিহ্য, জাদুঘরে নিয়ে গেলে তারা কিন্তু চাক্ষুষ অভিজ্ঞতার মাধ্যমে গৌরব সম্পর্কে জানতে পারবে। কার্জন হল কি লর্ড কার্জন নামে হয়েছে? হ্যাঁ, কার্জন হল লর্ড কার্জনের নামে হয়েছে। ওকে, সো তোমরা ঘ নাম্বার কত পৃষ্ঠা লিখবা দেখিয়ে দিচ্ছি তারা। সৃজনশীল যেহেতু তোমরা ছোট ছোট মানুষ, তাহলে তোমরা 3 পৃষ্ঠা লিখলে হবে। আর যদি লেখার স্পিড ভালো হয় তাহলে 4 পৃষ্ঠা। লেখার স্পিড কম হইলে বা নর্মালি তোমরা লিখলে, ধরো ক খ, ক লিখলা, খ লিখলা 1 পৃষ্ঠায় শেষ, 1 পৃষ্ঠা। 2 নম্বর পৃষ্ঠায় ঘ, ঘ হচ্ছে 1 পৃষ্ঠা লিখলে হবে। 3টা ভাগে লিখবা, মনে রাখবা। ঘ লিখবা, খ লিখবা 2টা ভাগে, একটা
আর নিচে হচ্ছে আরেকটা, দুইটা ভাগ প্যারা করবা। ঘতে করবা 3টা প্যারা, 1টা 2টা 3টা। যদি আর কারো লেখার স্পিড ভালো থাকে তাইলে হচ্ছে এই পৃষ্ঠাটা পর্যন্ত পড়বা, 1.5 পৃষ্ঠা লিখবা, হ্যাঁ। আর না থাকলে 1 পৃষ্ঠা লিখবা। ওকে। আর ঘ নম্বর হচ্ছে প্রথম 4টা ভাগ করবে, যে 1টা ভাগ, 2টা ভাগ। আমি যেগুলা এই কালি দিয়ে গোলাপি কালি দিয়ে লিখতেছি এগুলো হচ্ছে ভাগগুলা, 2টা, তারপরে 3টা, তারপরে এখানে ধরো 4টা লিখলা। তো ঘ নম্বর হচ্ছে 1.5 পৃষ্ঠা, ঘ লিখলা। আমি যাদের লেখা হচ্ছে ফার্স্ট তারা হচ্ছে 1.5 পৃষ্ঠা লিখবা, 1.5। আর যারা হচ্ছে একটু স্লো তারা 1 পৃষ্ঠা লিখবা। যারা হচ্ছে ঘ নম্বর হচ্ছে 1.5 পৃষ্ঠা নর্মালি লিখবা সবাই, আর যারা একটু ফাস্ট লিখো তারা 2 পৃষ্ঠা লিখবা। তো আমি ঘ লেখা কিন্তু বলে দিলাম। ওকে, তোমরা এতদিনে কিন্তু জেনে গেছো কিভাবে লিখবা। ওকে, তো আমি একটু ফার্স্ট যাব। দেখো আমরা যদি দেখি, এটা তো আমরা দেখছি না, হিসাবেরটা তো দেখলাম। সো এটা হচ্ছে জাদুঘরের কথা। ওকে, এটা আমরা দেখছি 4 নম্বর। ওকে, 3য় অধ্যায় মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা অনেকেই জানো, আমরা পড়াইছি মুক্তিযুদ্ধ সম্পর্কে। ওকে, সো অপারেশন সার্চলাইট মানে কি? অপারেশন সার্চলাইট হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী বাংলার নিরীহ জনগণের উপর আমাদের এখানে যে নির্যাতন চালিয়েছে সেটা অপারেশন সার্চলাইট। গণহত্যা ধারণাটি ব্যাখ্যা, গণহত্যা বলতে ধরো একটা নির্দিষ্ট অংশের নির্দিষ্ট মানুষ ধর্ম সম্প্রদায়কে সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। ধরো আমাদের বাঙালি জাতিকে তারা, হ্যাঁ, মুক্তিযুদ্ধ অধ্যায় কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই যে আমাদের এই জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে কিন্তু একটা পরিচালনা করা হয়। বলো, তো আমরা এটা কিন্তু জানি মুক্তিযুদ্ধ কেন করা হয়? আমাদের এই জাতিকে নিশ্চিহ্ন করার জন্য। তোমরা কি জানো যে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দিয়েছে কে? অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দিয়েছে কে? ওকে, সো আমরা যদি গণহত্যা দ্বারা উত্তরা গণভবন বলতে কি বোঝো আমরা জানি। উত্তরা গণভবন বলতে, এটা আমরা পড়াইছি, এটা এখানে একটা ভুল আছে উত্তরটা, যাই হোক উত্তরা গণভবন আমরা জানি। মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা কি ছিল? মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল সাইমন রিং, অ্যান্থনি মেসকারেনহাস, মার্ক টালি, তারা বিভিন্ন সময়, হ্যাঁ, টিক্কা খান ছিল, উনি, ওনাকে বলা হয় বেলুচিস্তানের কসাই, তিনি দায়িত্বে ছিলেন। ওকে, সো আমরা যদি বলি মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা খুবই তাৎপর্য ছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় আমরা দেখতে পাই যে এরকম বিভিন্ন সাংবাদিকরা, আকাশবাণী, রেডিও, বিবিসি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের খবর পৌঁছে দিয়েছে, তাদের মনোবল চাঙ্গা রেখেছে, বহির্বিশ্বে তাদেরকে তাদের তাদের কাছে খবর পৌঁছে দিতে। রাও ফরমান আলী হচ্ছে ঢাকার দায়িত্বে ছিলেন। ওকে, সো অপারেশন জ্যাকপট বলতে কি বোঝায়? অপারেশন জ্যাকপট বলতে বোঝায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত একটি অপারেশন, যে অপারেশনে বাংলাদেশ নৌবাহিনী 50টি জাহাজ, পাকিস্তানি জাহাজ কি মিশিয়ে দেয়, মানে ধ্বংস করে দেয়। প্রবাসী সরকার বলতে কি বোঝায়? তোমরা জানো 1971 সালে 10 এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকারটাই প্রবাসী সরকার। রিতাম বলছে হ্যাঁ 76 মন্বন্তর 1170 সালে। ওকে, সো 5 নাম্বার দেখো, নাফিসের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হ্যাঁ, তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধ করেন। তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন, নেতৃত্ব দেন। আবার আমরা যদি দেখি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার সেই স্বাধীন বাংলার পতাকা কত তারিখ উত্তোলন করা হয়, যৌথ বাহিনী কবে গঠন করা হয়েছিল, নাফিসের বাবা মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরের সদস্য ছিলেন, উদ্দীপক উল্লেখিত দেশটির প্রশিক্ষণ ছাড়াও অনেকগুলো আঞ্চলিক বাহিনী ছিল যারা মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছে। সো আমরা যদি একটা মানচিত্র আঁকি, সহজ করে দেখো, তো মোটামুটি একটা মানচিত্র আমরা আঁকলাম। হ্যাঁ, খুবই বিশ্রী হয়েছে। যাই হোক, আমরা দেখো মানচিত্রের মধ্যে সব, এই দেখো আমরা চট্টগ্রাম হচ্ছে 1 নম্বর সেক্টরে ছিল, 2 নম্বরে ছিল ঢাকা, কুমিল্লা এই অঞ্চলটা, 3 নম্বর ছিল কিশোরগঞ্জের অঞ্চলটা, 4 নম্বর ছিল সিলেটের পূর্বাঞ্চল, 5 নম্বর সিলেটের পশ্চিমাঞ্চল, মানে সিলেটের একদম উপরের দিকে। ওকে, 1 থেকে 5, তো তোমরা নিচের থেকে উপরে উঠবা 1 থেকে 5। আবার দেখো 6 নম্বর হচ্ছে রংপুর, দিনাজপুর এই অঞ্চলটা, 7 নম্বর হচ্ছে তোমার এই যে রাজশাহী অঞ্চল, 8 নম্বর হচ্ছে কুষ্টিয়া, যশোর, খুলনা এই অঞ্চলটা, 9 নম্বর হচ্ছে তোমার এই যে বরিশাল্লা মানে বরিশালের অঞ্চলটা, 10 নম্বর হচ্ছে নো সেক্টর, 11 হচ্ছে কি আমরা এই যে 6 থেকে 10 দেখো, 1 থেকে 5 হচ্ছে উপরে উঠবা, 6 থেকে 10 হচ্ছে নিচে নামবা, হ্যাঁ, আর 11 হচ্ছে ময়মনসিংহ।
এভাবে হচ্ছে মনে রাখতে হবে। ওকে, সো সেক্টরগুলো এইভাবে মনে রাখবা। সো সেক্টরগুলো মনে রাখার উপায় হচ্ছে 1 থেকে 5 দেখো উপরে উঠছে, আবার 6 থেকে 10 দেখো নিচে নামছে, তাই না? তাহলে মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরে ছিল বরিশাল, তাই না? এই যে বরিশাল। আর 10 নম্বর হচ্ছে নো সেক্টর। নো সেক্টর মানে কি, এখানে কোনো কমান্ডার ছিল না, নৌবাহিনী এটা পরিচালনা করতো, নিয়মিত কোনো কমান্ডারও ছিল না। ওকে, তো আমরা যদি দেখি টেকনিকটা মনে রেখে ফেলবা। ওকে, দেখো, তো উদ্দীপকে যে বাবা মুক্তিযুদ্ধে যেহেতু বরিশাল অঞ্চলে ছিল, বরিশাল বরিশাল ছিল কোথায় ছিল, বরিশাল ছিল 9 নম্বর সেক্টর মুক্তিযুদ্ধের। ওকে, তো হ্যাঁ অবশ্যই প্রশিক্ষণ ছাড়া অনেকগুলো বাহিনী, যেমন হচ্ছে কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু তারা এখানে করেছিল, মানে পরিচালনা করেছিল। তো আমরা যদি দেখি, ওকে, সো যৌথ বাহিনী কবে, 1971 সালে 21 নভেম্বর আমরা যদি দেখি যৌথ বাহিনী গঠিত হয় বাংলাদেশ ভারতের। ওকে, সো তারপর হচ্ছে নাসফিসের বাবা, সো মুক্তিযোদ্ধা আমরা যদি দেখো 9 নম্বর সেক্টরে প্রশিক্ষণ করেছে। 9 নম্বর সেক্টর ছিল দেখো পটুয়াখালী, বরিশাল, খুলনার কিছু অংশ নিয়ে। ওকে, তারপরে হচ্ছে তারা কিছু বাহিনী ছিল যারা হচ্ছে ভারতে যায় নাই, তারা হচ্ছে দেশে থেকে ইয়ে করেছে, অংশগ্রহণ করেছে, যেমন হচ্ছে কাদেরিয়া বাহিনী বা বিভিন্ন অনেকগুলো বাহিনী কিন্তু দেশে থেকে উল্লেখ করেছে। বলছে উদ্দীপকে উল্লেখিত দেশটিতে প্রশিক্ষণ ছাড়া অনেকগুলো কি, হ্যাঁ বাংলাদেশে অনেকগুলো আঞ্চলিক বাহিনী, ধরো টাঙ্গাইল অঞ্চলে কাদেরিয়া বাহিনী, এই যে মুখস্থ করার ইয়াত অন্তর্ভুক্ত সব এলাকা মনে রাখতে হবে না। সুমন তার বন্ধু রায়হানকে নিয়ে, হ্যাঁ আমার বন্ধু তো সুমন না, যাই হোক আমার নাম দিয়ে দিছে যেহেতু খুশি। ওকে, রায়হানকে নিয়ে, শোভন তার বন্ধু রায়হানকে নিয়ে, আচ্ছা আমাকে নিয়ে গেলি না বন্ধু। ওকে, জাদুঘর পরিদর্শনে গেল সে, সেখানে তারা মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ প্রত্যক্ষ করে। তারা আরো প্রত্যক্ষ করে নিরস্ত্র বাঙালির উপরে হত্যাযোগ্য বাড়ি, দোকানপাট লুণ্ঠন, পোড়ানো এবং চোখ বাঁধা অবস্থায় নির্যাতনের ছবি। জাদুঘরে এসব দৃশ্য দেখে তাদের শরীর শিউরে ওঠে। কিছু কিন্তু জলিলের স্বাক্ষর একটি দৃশ্য দেখে তাদের মন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওকে, কত তারিখে ভারত বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে? 6 ডিসেম্বর। আমরা যদি ডিসেম্বর 6 স্বীকৃতি দিয়েছে। যৌথ কমান্ড কবে গঠন করা হয়? গঠন করা হয় 1900, আমরা যদি দেখি 71 সালে 21 নভেম্বর। উদ্দীপকে বর্ণিত কোন যুদ্ধকে ইঙ্গিত করে? অবশ্যই মুক্তিযুদ্ধকে ইঙ্গিত করে। জাদুঘরে রক্ষিত দলিল স্বাক্ষর দৃশ্যের ছবি দেখে সুমন কেন আনন্দ আত্মারা হয়? কারণ এটা হচ্ছে আত্মসমর্পণের দৃশ্য। সেক্টর কিভাবে মনে রাখবো? এই যে বললাম মানচিত্র দেখে দেখে মনে রাখবা, মানচিত্র দেখে দেখে। তারপরে যদি মনে রাখো তোমাদের জন্য একটা আমি ট্রিক্স দিয়ে দিব, ট্রিক্সটা তোমরা আগামীকালই পেয়ে যাবে, নো ওয়ারিস। ওকে, ট্রিক্সটা তোমরা আগামীকালই পেয়ে যাবে। ওকে, সো কোথায় পাবা? তোমরা শিখতে গিয়ে রায়হান এয়ার খান লিখবা, শিখো ইউটিউব চ্যানেলে গিয়ে রায়হান এয়ার খান লিখবা, তাইলেই পাবা। ওকে, রায়হান এয়ার খান। ওকে, সো আমরা যদি দেখি তারপরে, আমরা যদি দেখি তারপরে, ওকে তারপরে আমরা যদি দেখি, দেখো সেগুলো আমরা জানি, এগুলো আমি পড়েছি এখনই বললাম। ওকে, 1971 সালের কথা। এবার 4 নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতি কি? মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়, মাথাপিছু আয়, এগুলো। তো দেখো মোট জাতীয় আয় কি? জাতীয় আয় হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপন্ন করে, এটার সমষ্টিকে, এটা আর্থিক সমষ্টিকে এটাকে বলে জাতীয় আয়। আবারও বলছি, ধরো বাংলাদেশে অনেকগুলো জাতীয় খাত আছে, ধরো কৃষি থেকে আয় হয়, শিল্প থেকে আয় হয়, হ্যাঁ পাইকারি, তারপর হচ্ছে বিদ্যুৎ থেকে আয় হয়, পানি থেকে আয় হয়, অনেকগুলো দেশ থেকে। সো আমরা যদি দেশের সব আয়কে একসাথে যোগ দেই, তাহলে একটা দেশের একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপন্ন হয়, এটার মূল্যমান মানে এটার টাকার যে হিসাবটা, এটাই হচ্ছে আমাদের আমাদের যদি যদি দেখি এইভাবে, যদি আমরা যদি টাকার হিসাবটাকে বলে, আমাদের এখানে টাকার হিসাবটা বলে জাতীয় আয়। মাথাপিছু আয় মানে কি? মাথাপিছু আয়ের ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধরো একটা দেশে যে পরিমাণ টাকা উৎপন্ন, ধরো বাংলাদেশ এই বছরে 500 কোটি টাকা কি করেছে, ইনকাম করেছে, তার জনসংখ্যা হচ্ছে, ওকে গিয়ে নাম ইউটিউবে গিয়ে নাম লিখলেই হবে, আমি যেটা বলছি। ওকে, ওকে, আমরা যদি দেখি আমাদের ক্লাস হবে আর একটু ফাস্ট, আমরা আগাইতে হবে, আমাদের ক্লাসে কিন্তু সময় আর বেশিক্ষণ নাই। ওকে, তো আমরা যদি দেখি, বলো তোমাদের, ওকে তোমাদের এখানে দেখো যে মাথাপিছু আয়ের ধারণা, মাথাপিছু আয় জাতীয়, বলো জিডিপি দ্বারা কি বোঝায়? বলো জিডিপি মানে কি? সবাই কমেন্ট করে জানাও তো জিডিপি মানে কি, জিডিপি দ্বারা কি বোঝায়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলাম।
ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিয়েছো, দিদার, রোহান, তাওহিদুল, ওকে, ফয়সাল, অনুরাধা, রেহান, ভেরি গুড। অনেকেই জিডিপি সঠিক উত্তর দিয়েছো। মোট দেশজ উৎপাদন, তাহলে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায় বলো? মোট দেশজ উৎপাদন বলতে বলতে একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য বা সেবা, মানে এটা ভৌগোলিক সীমানা, মানে ধরো বাংলাদেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপন্ন হবে সেটা হচ্ছে জিডিপি। ওকে, জিএনপি দ্বারা কি বোঝায় বলো? জিএনপির পূর্ণরূপ কি বলো? জিএনপির পূর্ণরূপ কি সবাই বলো দেখি। হ্যাঁ, গ্রোস ডোমেস্টিক প্রান্ত বলো। পিসিআই হচ্ছে পার ক্যাপিটা, হ্যাঁ অবশ্যই। ওকে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে মোট জাতীয় আয়। জাতীয় আয় মানে হচ্ছে তোমার বাংলাদেশের জনগণ পৃথিবীর যে কোনো জায়গায় যত জায়গায় থাকুক, সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার যে উৎপাদনটা, তার যে আয়টা, এটা কিন্তু মোট জাতীয় আয় উৎপন্ন হবে, তাই না? এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তার মানে দেখো মাথাপিছু আয় বলতে কি বোঝায়? ধরো, ওকে, মাথাপিছু আয় বলতে অর্থনীতিতে মাথাপিছু আয়ের ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট এলাকায় কোনো দেশের মোট উৎপাদিত দ্রব্য বা সেবার সৃষ্টির আর্থিক মূল্যকে সে দেশের মোট জনসংখ্যার বন্টন করলে প্রতিজন যে আয়ের মালিক হয় তাকে মাথাপিছু আয় বলে। তাহলে মাথাপিছু আয়ের হিসাবটা আমি তোমাদের দেখাই। ওকে, মাথাপিছু আয়ের হিসাবটা খুবই সহজ একটা হিসাব, আমি দেখাই। ধরো মাথাপিছু আয়, মাথাপিছু আয়, আয় কিভাবে বের করবা? মাথাপিছু আয় হচ্ছে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় ভাগ হচ্ছে মোট জনসংখ্যা। ধরো বাংলাদেশের মোট জাতীয় আয়, ধরো আমরা যদি ধরো বাংলাদেশের জনসংখ্যা সাপোজ মানে ধরলাম আমি 20 কোটি, 20 কোটি। বাংলাদেশের আমি যদি ধরি বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 1000 কোটি মার্কিন ডলার, 1000 কোটি মার্কিন ডলার, 1000 কোটি মার্কিন ডলার, মার্কিন ডলার, ঠিক আছে, ডলার। তাহলে এটা ভাগ দিলে কত হবে? তো বাদ দিলাম, ধরো আমরা যদি $50, তাহলে এইভাবে ভাগ দিয়ে তোমার বের করতে হয়, তাই না? আমরা যদি দেখি, ওকে, আমরা যদি দেখি $500, সরি, আমরা যদি 50, আমরা তো শূন্য বাদ দিলাম, শূন্য বাদ দিলে তো আমরা এইভাবে কিন্তু মার্কিন ডলারের হিসাবটা বের করতে হয়, বুঝা গেছে? মার্কিন ট্রলার না, মার্কিন ডলার বাবা, মার্কিন ডলার। ওকে, সো মার্কিন ডলারের হিসাব কিন্তু এইভাবে বের করতে হয়। তো আমরা যদি এইভাবে কিন্তু সহজেই তোমরা বের করতে পারবা। শিখবো জিতবো হচ্ছে তুমি ফেসবুকে গিয়ে লিখলেই শিখবো জিতবো তুমি হচ্ছে পাবা। অনেকেই ক্লাস করতেছো, অনেকেই ক্লাসটা শেয়ার করে দিয়েছিল তখন, আর অনেকে যারা যারা আসো দেখতেছো এখনো একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, ওকে, সো আমরা বুঝছো কিনা এটা হচ্ছে মাথাপিছু আয়। মানব সম্পদ বলতে কি বোঝায়? মানুষ হিসেবে যেমন যারা মানব সম্পদ বলতে যারা মেধা, শ্রম, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান সবসময়। হ্যাঁ, সবসময় আমরা যদি লিখে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান, তো আমরা যদি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান, তার মানে আমরা যদি দেখি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কি ভুটান, অনেকেই এটা জানো না। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে বলো? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে? তো আমরা যদি দেখি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। ওকে, তো মাথাপিছু যারা হচ্ছে শ্রম বা মেধা দিয়ে দেশের কৃষি, শিল্প, সেবা সহ যে কোনো খাতকে এগিয়ে দিয়ে নিয়ে যায়, তারাই হচ্ছে মানব সম্পদ বলে। যেমন তোমরা মানব সম্পদ, তোমরা যখন ভবিষ্যতে বড় হবা তোমরাও দেশের সম্পদ হবা। ওকে, তো আমরা মোটামুটি বললাম। ওকে, আরেকটু ফাস্ট পড়ি। দেখো, কোন দেশের উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য বর্ণনা করো। অর্থাৎ দেশের, হ্যাঁ,
কোন দেশের কৃষি, শিল্প, সেবা খাত আমরা যদি উৎপাদন হয় বা আয় বৃদ্ধি পায়, তাহলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। প্রবাসী আয় বা রেমিটেন্স বলতে কি বোঝো? এই যে বাংলাদেশের অনেক মানুষ যারা হচ্ছে বিদেশে থাকে, তাদের কি হয়? প্রবাসী আয় বলা হয়। যেমন তুমি বাংলাদেশে তোমার চাচা, খালু, হ্যাঁ অনেকেই থাকতে পারে, কেউ থাকে তোমাদের কাছে, কেউ যারা হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে পড়ে বাইরে যায়, তাদেরকে বলে, ধরো সৌদি আরবে যায়, বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি থাকে সৌদি আরবে। তারা কি করে? টাকা পাঠায়, বিদেশে কাজ করে আমাদের জন্য টাকা পাঠায়, এটাই হচ্ছে রেমিটেন্স। ওকে, প্রবাসী শ্রমিকদের কর্মরত টাকা, ইনকাম টাকা। বাংলাদেশের জাতীয় আয় শিল্প খাতের অবদান কেমন? তো তোমরা লিখবা শিল্প খাতের অবদান ছিল গত বছর 12-13 অর্থ বছরে ছিল যাতে 19.50। তো তোমাদের বই যেটা আছে বলবে হ্যাঁ বাংলাদেশের শিল্প খাতের অবদান অনেক। ওকে, কারো একজন চাচা নাকি ইতালিতে থাকে। ওকে, সো তারপর আমরা যদি দেখি সৃজনশীল, মিস ওশিন গবেষণার কাজে তিনি কি করেছেন? গবেষণার তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে চলে আসেন। তিনি পর্যবেক্ষণ করলেন দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয় 10,000 কোটি মার্কিন ডলার। হ্যাঁ, আর আমরা ওই বছরে দেশটির প্রবাসী আয় পাঠানো, প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 500 কোটি মার্কিন ডলার। দেশটির বর্তমান আমরা যদি দেখি, বর্তমান জনসংখ্যা 15 কোটি। দেশটির সরকার চাষাবাদের যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করেন, প্রযুক্তির ব্যবহার শিল্পের বৃদ্ধিতে গুরুত্ব দেয়। 2009 সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত? আসবে না এখন। জাতীয় আয় বলতে কি বোঝায়? যে আমি বললাম একটা নির্দিষ্ট অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপন্ন হয় তাকে জাতীয় আয়। উদ্দীপকের উল্লেখিত দেশটির মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতিটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, কি বৈষম্য সৃষ্টি করতে, মানে দূর করতে পেরেছে? মানে কর্মসংস্থান সৃষ্টি করলে কি বৈষম্য দূর? হ্যাঁ, অনেকাংশে কমে। তো আমরা দেখো জাতীয় আয়ের ধারণাটি ব্যাখ্যা করেছে। তো এখানে দেখো তাহলে উদ্দীপকের দেশটির মাথাপিছু আয়, তাহলে মাথাপিছু আয় নির্ণয় করার টেকনিকটা আমি শিখাইলাম, যে আমরা যে মোট জাতীয় উৎপাদনকে, এখানে দেখো মোট জাতীয় উৎপাদনকে তুমি কি করবা? জনসংখ্যা দিয়ে ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের আয়, তাহলে আমরা যদি দেখি দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ এই 10,000-এর সাথে দেশটির প্রবাসীদের রেমিটেন্সের নাগরিক আয়টাও যোগ হবে 15,000, আর পাশে 15,000 কোটি টাকা থেকে 15 থেকে এভাবে ভাগ দেবে। 15,000 কোটি, মোট আয় হচ্ছে 15,000 কোটি টাকা, 15 দিয়ে ভাগ দিবা, দিলে কত হবে বলো? এটা ভাগ দিলে যে উত্তরটা হবে এটাই কিন্তু হবে। ঠিক আছে, 3,000 মার্কিন ডলার, 3,000 মাথা পিছু হচ্ছে 3,000, আমরা 1,000 মার্কিন ডলার, 1,000 মার্কিন ডলার, 1,000 মার্কিন ডলার মাথা পিছু হয়, বুঝা গেছে? সেভাবে কিন্তু মাথা পিছু বের করতে হয়। ওকে, তারপরে হচ্ছে উদ্দীপকের দেশটি আমরা জানি সরকারের বেকারত্ব দূর করতে পারবে। ওকে, সুরজ আলীর বাড়ি টাঙ্গাইল, তার 2 বিঘা জমি আছে, এতে তিনি ভালো ডাল ও আলু চাষ করেন, বছর শেষে ফসল তুলে বাজারে বিক্রি করেন, এ থেকে প্রচুর লাভ করেন। অন্যদিকে আরমান হোসেন চট্টগ্রামে বসবাস করেন, তার একটি পোশাক তৈরির কারখানা আছে, তার পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হয়। তার মানে দেখো জিএনপি পূর্ণরূপ কি তোমরা জানো? মাথা পিছু ধারণা ব্যাখ্যা করো। সুরজ আলীর কাজ জাতীয় এর কোন উৎসের অন্তর্ভুক্ত? জাতীয় দেখো কৃষি খাতের। তারপর দেশের মোট জাতীয় উৎপাদনে সুরজ আলীর ও আরমান হোসেনের কাজের অবদান, কৃষি এবং শিল্প দুইটা খাতের অবদান আমরা লিখতে পারবো। ওকে, কৃষি এবং শিল্প দুইটা খাতের অবদান লিখতে হবে আমাদের। ওকে, তারপরে আমরা দেখি 5 নম্বর হচ্ছে সরকারের শ্রেণী বিভাগ, সরকারের মূলনীতি। হ্যাঁ, সরকারের মূলনীতি, মানব উন্নয়ন সূচক বুঝি না। মানব উন্নয়ন সূচক হচ্ছে তোমার শিক্ষা, তোমার হচ্ছে শিক্ষার হার, তোমার সাক্ষরতার মানে মানে এটাকে বলে সাক্ষরতার হার, তোমার জাতীয় গড় আয়ু আর মাথা পিছু আয়, তিনটা একসাথে বলে। ওকে, আমাদের সময় কম, একটু ফাস্ট পড়াচ্ছি। দেখো, সংবিধান রাষ্ট্র পরিণত দলিল বলা হয় কারণ? কারণ হচ্ছে সংবিধানে একটা নাগরিক হিসেবে আমরা কি কি অধিকার পাবো, হ্যাঁ এই সব কিছু কিন্তু আমাদের সেই সবকিছু আমাদের লেখা থাকে। এই জন্য সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়। সংবিধানে একটা দেশ কিভাবে চলবে, কতটুকু চলবে, সবকিছু গুরুত্বপূর্ণ। ওকে, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়? ধর্ম নিরপেক্ষতা বলছে যে তুমি কোনো বিশেষ ধর্মকে সুবিধা দিবা না, যে রাষ্ট্র মানে দেশ কোনো সরকারের পক্ষ নিবে না। ওকে, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? জাতীয়তাবাদ বলতে হচ্ছে একটা অনুভূতিকে বোঝায় যেটা রাষ্ট্রের সব মানুষের ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করে। যেমন আমরা বাঙালি জাতীয়তাবাদ, তাহলে আমরা কি বুঝি? যে বাংলাদেশের মানুষ একে অন্যের সঙ্গে মিলেমিশে, বাংলাদেশের যে জাতীয়তাবাদটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বাংলাদেশের মানুষজন একে অন্যের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে। ওকে, তারপরে দেখো, সো স্থানীয় সরকার প্রয়োজন। স্থানীয় সরকার মানে কি? দেখো বাংলাদেশের এত বড় যে দেশ, এত বড় দেশে সব জায়গায় তো আর সরকার, আমরা যদি
আমরা চাইলেই কিন্তু পৌঁছাইতে পারে না। তখন কি হয়, সরকার হচ্ছে, দেখো লেখা আছে এখানে যে স্থানীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কিন্তু তারা সরকারি অনেক কর্মকাণ্ড করে, তাই না? স্থানীয় পর্যায়ে সরকার পৌঁছানোর জন্য অনেকেই সরকারি কর্মকাণ্ড করে, স্থানীয় পর্যায়ে অনেকেই পৌঁছানোর জন্য সরকারি কর্মকাণ্ড তারা পরিচালনা করে। তাই ছোট্ট একটা বিরতি দিলে ভালো হতো, আমাদের তো 8টায় ক্লাস শেষ হয়ে যাবে বাবা। ওকে, 8টায় তো ক্লাস শেষ হয়ে যাবে, সো আমরা একটা বিরতি 8টার মধ্যেই শেষ করে দিব। ওকে, সবাই যারা যারা এখনো শেয়ার করেন, যারা অ্যাপে আছো তারা একটু ফেসবুকে লাইভটা শেয়ার করে দিতে পারো। যারা ফেসবুকে আছো, যারা শেয়ার করেছো থ্যাংক ইউ, আর যারা করো নাই দ্রুত শেয়ার বাটনে ক্লিক করে দাও, তাহলে কিন্তু তোমার বন্ধু বান্ধব পরবর্তীতে হইলেও ভিডিওটা দেখতে পারবে। ওকে, স্থানীয় সরকার, স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং উন্নয়নে ব্যাপক কাজ করে থাকে। ধরো তোমার ইউনিয়ন পরিষদ, তারপর হচ্ছে আমরা যদি দেখি ইউনিয়ন পরিষদ থেকে, তারপর আমরা যদি অন্যান্য ধরো উপজেলা পরিষদ, তারপর জেলা পরিষদ, এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই অধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি গ্রহণ করা হয়েছে কেন? শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ঘোষণা তৈরি করার জন্য। জনগণ সকল ক্ষমতার উৎস মানে কি? জনগণ সকল ক্ষমতার উৎস মানে হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে দেশের সার্বভৌম, দেশের সকল ক্ষমতা কার হাতে? জনগণের হাতে। এই জন্যই বাংলাদেশকে পিপলস রিপাবলিক বলা হয়। ওকে, তো দেখো, জনাবকো একটি স্থানীয় সরকার প্রধান, যার বর্তমান সংখ্যা 316। 316 তৎকালীন সংখ্যা ছিল, এটা পৌরসভা বুঝে বোঝা যাচ্ছে। পৌরসভা, বর্তমানে বাংলাদেশের পৌরসভা 330-এর উপরে পৌরসভা। তিনি তার এলাকায় জনগণের স্বাস্থ্য রক্ষা, খাওয়ার উপযোগী পানির ব্যবস্থা নিষ্কাশনে পদক্ষেপ নেন। মৃত্যুদণ্ড মওকুফ করার ক্ষমতা কার আছে? তোমরা সবাই জানো, কমেন্ট করে জানাও। সমাজতন্ত্রকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হচ্ছে কেন? কারণ শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। জনাব কোচ স্থানীয় পরিষ্কার প্রধান, তার গঠন, উদ্দীপক উল্লিখিত কাজটি কি তার একমাত্র কাজ? না, আরো অনেক কাজ আছে। যেমন আমরা যদি দেখি, দেখো তিনি যে পৌরসভার মেয়র, তার অনেকগুলো, তিনি পৌরসভার মেয়র। এটি একটা স্থানীয় সরকার। বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান 5টা। স্থানীয় সরকার, বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান কতটি? এটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। স্থানীয় সরকার স্তর কতটি? স্তর হচ্ছে 5টি। স্থানীয় সরকারের স্তর 5টি। এবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। প্রথম কি? আমরা যদি দেখি ইউনিয়ন পরিষদ, তোমরা অনেকেই গ্রামে থাকো, ইউনিয়ন পরিষদের একজন কি থাকে? ইউনিয়নের একজন চেয়ারম্যান থাকে, একজন, তাই না? তারপরে ইউনিয়ন পরে হচ্ছে উপজেলা, উপজেলার একজন চেয়ারম্যান থাকে। আর আমরা যদি দেখি জেলা পরিষদেরও একজন চেয়ারম্যান থাকে। আর বাকি দুইটা কি? এটা হচ্ছে এই গ্রামে, এগুলো হচ্ছে গ্রামে হয়, এগুলো কি? গ্রামে। এবং এই তিনটারই প্রধান হচ্ছে কে? এই তিনটা ডিপার্টমেন্টেরই প্রধান হচ্ছে কি? আমরা যদি দেখি চেয়ারম্যান। ওকে, আর এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে শহুরে দুইটা প্রতিষ্ঠান আছে, নগরে যে দুইটা প্রতিষ্ঠান আছে, শহুরে প্রতিষ্ঠান হচ্ছে দুইটা, একটা হচ্ছে পৌরসভা। তাহলে বাংলাদেশের স্থানীয় সরকার মানে কি? ধরো এলাকায় ভিত্তিক যে সরকারগুলো, পৌরসভা। আর সিটি কর্পোরেশন আছে 12টা। সিটি কর্পোরেশন 12টা। এই দুইটার প্রধানকে বলা হয় মেয়র। এই পৌরসভা আর সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। সিটি কর্পোরেশন আছে বর্তমানে 12টা। ইউনিয়ন আছে 4,584টা বলা হয়, বাড়তেও পারে। উপজেলা আছে বর্তমানে 495টা। জেলা আছে বর্তমানে, জেলা পরিষদ আছে 61টা, কিন্তু জেলা আছে 64টা। আর জেলা পরিষদ, পরিষদ হচ্ছে 61টা। বাকি যে 3টা জেলার পরিষদ নাই, সেটা পার্বত্য চট্টগ্রাম। ওকে, পৌরসভা আছে বর্তমানে মোস্ট প্রবাবলি 330। এগুলো অবশ্য গুরুত্বপূর্ণ না, লিখে দিলাম আর কি তারপর। ওকে, তো আমরা যদি দেখি উদ্দীপকের কাজটি কি উল্লেখিত? না, একমাত্র না, তিনি আর অনেক কাজ, ভেজাল মুক্ত খাদ্য, পরিবেশ রক্ষা, আর অনেক কিছু করতে পারেন তিনি। ওকে, তো আমরা ফার্স্ট যাই। জনাব, আমরা যদি দেখি গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি 2015 সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকার বিশুদ্ধ, তিনি 5টি নলকূপ স্থাপন করেন, সংস্কার অনেক কিছু করছেন। ওকে, আচ্ছা, গোলাম কুদ্দুস কোন ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের? আমরা যদি দেখি উপজেলার রহিমপুর, মানে উপজেলার একটা হাটহাজারী উপজেলার একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান নির্বাচিত হন, এটা। তারপরে কুদ্দুস সাহেবের চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়া কি? অনেকগুলো দায়িত্ব আছে। বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা আমি পড়াইছি, বলতো কতটি জেলা পরিষদের সংখ্যা?
বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি বলো? ওকে, বাংলাদেশের জেলা পরিষদ সংখ্যা 61টি। দেখছো 61টি জেলা পরিষদ। ওকে, আর বাকি 3টা জেলা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে আছে। দেখছো পরীক্ষার মধ্যে প্রশ্ন কিন্তু এসে গেছে। দেখছো পড়াইছো, কমন পাইছো? কমন পাইছো? ওকে, ভেরি গুড। ওকে, তো তোমাদের বইয়ের মধ্যে যে তথ্যগুলো দেওয়া, ধরো আমি পৌরসভা বর্তমানে আপডেটেডটা লিখছি, তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো একটু লিখবে। এবং 64টা হচ্ছে জেলা পরিষদের সংখ্যা, 64 না 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের, আর 3টি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের। ওকে, জেলা পরিষদ 61টাই, আবার কোনো কোনো জায়গায় 64টা, বইয়ের মধ্যে যেটা আছে সেটা লিখবা। ওকে, তারপর আমরা যদি দেখি আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের এখানে অনেকগুলো বিষয় আমরা দেখি। তারপরে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা এটা জানি। ওকে, সো তোমাদের বইয়ের মধ্যে জেলা পরিষদ যদি 64টা দেওয়া থাকে 64টাই পড়বা। ওকে, 64টা মানে 61 প্লাস 3 64, কিন্তু বাকি 3টা মিলে পার্বত্য চট্টগ্রামের অধীনে। সো জেলা পরিষদ 61টা হওয়ার কথা। ওকে, সো গোলাম কুদ্দুস কোন ধরনের? তিনি যেহেতু উপজেলা পরিষদের, তার গোলাম কুদ্দুস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দেখছো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যেমন প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। কুদ্দুস সাহেব চেয়ারম্যান হিসেবে অনেক কাজ আছে তার। ওকে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন অনেকগুলো, এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, এটা না পড়লে হবে। এটা গুরুত্বপূর্ণ না। প্রথম সাহিত্যকর্ম হচ্ছে চর্যাপদ, এটা এটা মনে রাখবা। সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি মানে একটা জীবনধারা, বিশ্বাস, আচার আচরণ, এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না। সাংস্কৃতিক আত্মীকরণ এত গুরুত্বপূর্ণ না। পোড়ামাটির শিল্প বলতে ওই যে তোমার বিভিন্ন মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে বোঝায়। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে বাংলাদেশের চিরকালীন সঙ্গীতের দেশ। হ্যাঁ, বাংলাদেশ অনেক রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীত অনেকগুলো। টেরাকোটা বলতে কি বোঝায়? মাটির ফলক দিয়ে তৈরি করা কাজ, এটা ইম্পর্টেন্ট। ওকে, সো এটা অনেকগুলো জিনিস আছে, এগুলো দরকার নেই, এগুলো তোমরা দেখলেই বুঝবা পারবা। এটা বলতেছে বিভিন্ন সংগঠন, অনুচ্ছ্বাস, আধুনিক বিষয়। হ্যাঁ, এখানে অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠানের কথা বলা আছে। ওকে, সামাজিকীকরণ এটাও বেশি একটা গুরুত্বপূর্ণ না, এটা একদম ইজি একটা প্রশ্ন। হ্যাঁ, সামাজিকীকরণ দরকার নেই পরীক্ষায় পড়ার জন্য, জাস্ট সামাজিকীকরণ কি এটা একটু জেনে রাখলা। সামাজিকীকরণ কি? ওকে, সামাজিকীকরণ হচ্ছে মানুষের সমাজে বেড়ে ওঠার যে প্রক্রিয়া, এটা একটা সামাজিকীকরণ প্রক্রিয়া। নৃগোষ্ঠীটা খুবই গুরুত্বপূর্ণ। সব স্লাইড দিয়ে দেওয়া হবে অ্যাপে, নো ওয়ারিস, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। ওকে, এই জুনায়েদ তোমার বাসায় আমি আজকে একটা ফোন দিব, বুঝছো? জুনায়েদ, যে কমেন্টটা করছো না, তোমার বাসায় আজকে ফোন দিব, দেখো তোমার গার্ডিয়ানকে ফোন দিয়ে বিচার দিব, তুমি উল্টাপাল্টা কমেন্ট করছো কেন বলো? এই যে দুষ্টমি করো, দুষ্ট ছেলে, তোমার নাম্বার নিয়ে তোমার গার্ডিয়ানের ফোন দেওয়া হবে। ক্লাস 8-এ পড়ো মাত্র, তুমি দুষ্ট কমেন্ট করতেছ, কথা ছেলে। ওকে, তোমার নাম আমি লিখে নিয়েছি। ওকে, সো আমরা এত কষ্ট করে পড়তেছি সবাই মিলে। আরেকজন আসছে, আমার বন্ধুর নাম আলিফ, তার নামটা পড়েন না কেন? আরে ভাই লাবিব, তার নামটা পড়লে কি তুই বৃত্তি পাবি? হ্যাঁ, কয়টা অধ্যায় পড়াবেন? সব অধ্যায় পড়ানো হবে। ওকে, জুনায়েদ তুমি সাবধানে থাকো, তোমার উপরে আসতেছে। ওকে, তো আমরা যদি দেখি আমাদের, ওকে, সো আমরা যদি দেখি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর ভৌগোলিক, চাকমারা কোথায় থাকে বেশি? রাঙামাটিতে। গারোরা কোথায় থাকে? তোমার বেসিক্যালি নেত্রকোনা, শেরপুর অঞ্চল। সাঁওতালরা সমতলে থাকে। মারমারা পার্বত্য চট্টগ্রাম। রাখাইনরা পটুয়াখালীতে। তো এই নৃগোষ্ঠীগুলার অবস্থানগুলো, যেমন উৎসবগুলো জানবো। সাংগ্রাই কাদের উৎসব? মারমাদের উৎসব। হ্যাঁ, মাহারি কি? মাহারি হচ্ছে গারো সম্প্রদায়ের মাতৃতান্ত্রিক পরিচয় হচ্ছে মাহারি। সো এগুলো একটু দেখে নিবা। সাঁওতাল, হ্যাঁ, সাঁওতালের গ্রাম পঞ্চায়েত তারা ভিত্তিক। সাঁওতাল কি করে? তাদের প্রধান খাদ্য ভাত, আমাদের মতো। রাখাইনদের ধর্মীয় উৎসব কি? তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং তারা বৌদ্ধ মন্দিরদের ভিক্ষুদের সঙ্গে আমরা দেখি তারা বিভিন্ন অনুষ্ঠান উৎসবগুলো তারা পালন করে। ওকে, তারপরে আমরা যদি দেখি ছাত্র, দেখো উদ্দীপকে দেখো, অষ্টম শ্রেণীর ছাত্র ছাদের টেলিভিশনে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার জীবনযাত্রার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি দেখে প্রথম অংশে একটি নৃগোষ্ঠীর পরিচয় দেওয়া, যারা নদী তীরে সমতল গ্রাম তৈরি করে বাস করে। এদের সমাজের প্রধান হলেন বোমাং রাজা। প্রামাণ্য দ্বিতীয় অংশে আরেক নৃগোষ্ঠীর পরিচয়, যাদের নারী পুরুষ উভয়ই জমিতে কাজ করেন। এরা অস্ট্রলয়েড শ্রেণীভুক্ত। বলো, তাহলে আমরা যদি দেখি মাহারি হচ্ছে এই যে গারো সমাজের মাতৃতান্ত্রিক পরিচয়। তারপর আমরা যদি সাজিদের দেখার প্রামাণ্য চিত্রের অংশ হচ্ছে মারমা। বোমাং রাজা কারা কাজ করে? মারমা বলা হয় বোমাং রাজাদের। ওকে, তো মারমাদের রাজা হচ্ছে বোমাং রাজা। সাজিদের দেখা দ্বিতীয় নৃগোষ্ঠী হচ্ছে
দ্বিতীয় অংশ সাঁওতাল। সাঁওতালরা কিন্তু সমতলে বসবাস করে এবং তারা নারী পুরুষ উভয়ই জমিতে কাজ করে। সাঁওতাল, হ্যাঁ। সরকার ও রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ। সরকার ও রাষ্ট্র ব্যবস্থা জনগণই সকল ক্ষমতার উৎস, এটা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আমরা জানি 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10 নম্বর। তো আমাদের একটু পড়াশোনা করতে হবে এখান থেকে। ওকে, তারপরে দেখো, নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে, বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকজন বসবাস রয়েছে। নিরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল। সে ফলে খুব ইচ্ছে থেকে শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ ও জীবিকা নির্বাহ দেখার সুযোগ পেল। সেখানে শুভ্রার পরিবার সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হলো। তাহলে নিরুদের সংস্কৃতি জীবনধারা, মানে এটা কার সম্পর্কে বলছে? নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের ভিন্নতা রয়েছে অবশ্যই। নিরুরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের। নিরু ও শুভ্রা, শুভ্রা কোন জাতি গোষ্ঠীর বলো? আমরা যদি দেখি, ওকে, উদ্দীপকে অনুযায়ী নিরু চাকমা। চাকমা যেহেতু তাদের অরুণাচলেও তাদের কি আছে, সদস্য আছে। আর নিরু আর হচ্ছে শুভ্রা হচ্ছে গারো। ভেরি গুড, গারো। ফয়সাল সঠিক উত্তর। ফয়সাল সঠিক উত্তর দিয়েছে, গারো। সামাজিক সমস্যা, কিশোর অপরাধ, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, কিন্তু আইনগুলো একটু দেখে নিও যদি তোমাদের ইয়েতে আসে। ধরো এগুলা এগুলা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা না, এগুলো তোমরা আসলেও লিখতে পারো। মাদকাসক্তি বলে মাদকের প্রতি আসক্ত, এগুলা এগুলা সহজ সহজ উত্তর, এগুলো তোমরা পারবা, এগুলা কঠিন কিছু না। এগুলা পরীক্ষায় আসলে বানিয়ে লিখে দিবা। এগুলা হচ্ছে, তারপরে মাদক বিরোধী আইন আছে, আইনটা একটু দেখে রাখলা যদি আইন থাকে তোমাদের বইয়ের মধ্যে। ওকে, বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন, জনসংখ্যা নীতিটা গুরুত্বপূর্ণ। জনসংখ্যা, হ্যাঁ, সরকার অর্থনীতি ইম্পর্টেন্ট, আমি একটু দাগাই দিব না। জনসংখ্যা নীতি কি, জনসংখ্যার নীতি, এগুলো সহজ সহজ প্রশ্ন। জাস্ট এগুলা থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা, এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম। ওকে, তারপর আমরা যদি দেখি, ওকে, আমরা যদি দেখি আমাদের এখানে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প অনেকগুলো আইডিয়া আছে। ওকে, ওকে, সো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আমরা দেখছি, এগুলো আমরা মোটামুটি, হ্যাঁ। বাংলাদেশের জলবায়ু দুর্যোগ, এটা একটু দেখো, এটা গুরুত্বপূর্ণ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ, ফলাফল, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস কি, গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের পরিবেশে আমাদের সৃষ্ট কিছু গ্যাস যেগুলোর কারণে পরিবেশের ক্ষতির সম্মুখীন হয়। ওকে, পৃথিবীর কোন উপাদানকে মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়? এটা হচ্ছে মহাসমুদ্রকে। ঘূর্ণিঝড় ও বন্যার সময় কিভাবে প্রয়োজনীয় জিনিস, বিশুদ্ধ পানি সংরক্ষণ করা যায়, এগুলো কিন্তু দরকার, যেহেতু এবার ভূমিকম্প হয়েছে। বৈশ্বিক উষ্ণায়নকে কেন গ্রিন হাউসের সাথে তুলনা করে, এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পড়ে নিও। ওকে, উত্তরাঞ্চলে মরুকরণ দেখা যাচ্ছে কেন? তীব্র খরার ফলে, অগ্নিকাণ্ড। ওকে, সো আমরা বিভিন্ন, এখানে অনেকগুলো ছক আছে, আশা করি এগুলো দেখলেই তোমরা পারবা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ থেকে প্রধান প্রধান শিল্পগুলো একটু দেখতে পারো। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প কোনগুলো, এগুলো একটু দেখতে পারো। যেমন হচ্ছে বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদ কেন দরকার, ওষুধ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লিখো, প্রাকৃতিক সম্পদ কি, জীববৈচিত্র্য, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদের জীববৈচিত্র্য কি, এগুলো একটু ভালো করে দেখবা। বাংলাদেশে এই যে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 13 নম্বর অধ্যায়। তোমরা 13 নম্বর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক, যেমন ইউনিসেফ, ইউনেস্কো সম্পর্কে লিখতে বলতে পারে, হ্যাঁ, ইউএনডিপি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সো আমরা অর্থনীতির অধ্যায়টা পড়বা, প্রথম দিকে মুক্তিযুদ্ধ প্রাচীন আমল, এটা পড়বা। তারপর হচ্ছে তোমাদের অর্থনীতির অধ্যায়টা পড়বা। তারপর হচ্ছে আমাদের এই যে অর্থনীতির অধ্যায়ের পরে যে রাষ্ট্র সরকার ব্যবস্থা পড়বা, আর এটা পড়বা, এই বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে তোমার বলতে পারে যে ইউএনএফপি এর পূর্ণরূপ, এই অধ্যায়টা 3 স্টার, 5 স্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 স্টার, এটা 5 স্টার দিলাম, এটা খুব ভালো করে পড়বা। 13 নম্বর অধ্যায়টা অনেকেই পড়বা না, যারা এই অধ্যায়টা পড়বে না তারা কিন্তু এই অধ্যায় থেকে উত্তর করতে পারতো। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই। ওকে, ডব্লিউএইচও কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, এগুলো সদর দপ্তর কোথায়? জেনেভাতে। ফাও, ফাও হচ্ছে ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা সদর দপ্তর করে রোমে। হ্যাঁ, এরকম গুলো আসবে। ফাওয়ার কাজ কি, আসতে পারে। বাংলাদেশে ইউনেস্কোর ভূমিকা কি, এই যে বাংলাদেশের শিক্ষা চিকিৎসা এগুলোর ক্ষেত্রে কাজ করে। ইউনিসেফ এর ভূমিকা আসতে পারে। সো এখানে দেখো, আন্তরিক সংস্থা, বেসরকারি সংস্থার অনেকগুলো প্রশ্ন আছে। সো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আগে বলে রাখছি, সো সবাই এগুলো একটু ভালো করে পড়বা। এই যে সংস্থাগুলো একটু ভালো করে দেখো। সংস্থা যে টিকা দেয়, টিকা দেয় কোন সংস্থা বলো? টিকা দেয় হচ্ছে, আমরা যদি দেখি এখানে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে, তাই না? সো এই জিনিসটা পড়বা। সো আমরা বৃত্তি পাবো ইনশাল্লাহ। ইউনিসেফের সদর দপ্তর কোথায় বলো? একজন কমেন্ট করছে ইউনিসেফের সদর দপ্তর কোথায়, বলো, তোমরা বলো ইউনিসেফের সদর দপ্তর কোথায়? এই যে যারা রায়হানা বেগম বলে বলতেছো তাদেরকে মারবো, কিন্তু তাদের মাথায় ডাব ফালাবো।
ভাইয়া টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব? তোমরা তো ঘড়ি অনেকেই দিবে, সো তোমরা চেষ্টা করবে একটা সৃজনশীল 20 মিনিট করে লেখার জন্য, 20 থেকে 25 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট সময় পাবা। তাহলে 3টা সৃজনশীল তোমরা লিখবা হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। তাহলে 3টা সৃজনশীল লিখবা, 3টা সৃজনশীল লিখবা, 3টা সৃজনশীল, সৃজনশীল হচ্ছে 3টা, সৃজনশীল 3টা, 3টা সৃজনশীল হচ্ছে 60 মিনিট, 20 মিনিট করে লিখবা। ওকে, তারপরে শর্ট কোশ্চেন 10টা, 10 মার্ক, তার মানে 60 মিনিট। আর এটা লিখবা 10টা, 10 মার্কের জন্য শর্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন যেটা সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন একটা 2 মিনিট করে লিখবা, 5টা 10 মিনিট। বা ধরো তুমি 20 মিনিট সময় নিলা, 20 মিনিট, বা হাইস্ট তুমি ধরো 15 মিনিট নিতে, 15 থেকে 20 মিনিট নিলা। তাহলে আমরা 1 ঘন্টা 30 মিনিটের সময় তোমাদের মোট সময় যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে 1 ঘন্টা 30 মিনিট। সো তোমার আর হচ্ছে আমার, তাহলে 15 মিনিটে লিখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। আর এমসিকিউ হচ্ছে 10 মিনিট, 10 মিনিট, এমসিকিউ হচ্ছে 10 মিনিট, 10 মিনিট। এটা হচ্ছে 15 মিনিট, এটা হচ্ছে 60 মিনিট। ওকে, তাহলে কত হলো? 60 ইন্টু 60, 1 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, তাহলে হচ্ছে তোমার 90 মিনিট, তাই না? তাহলে আমরা যদি দেখি 15 আর হচ্ছে 10, তাহলে কত হইলো? 5। আমরা যদি দেখি 6 7 8, তো আমরা 85 মিনিট হলো। আর 5 মিনিট হচ্ছে রিভিশন দিবা সবাই, 5 মিনিট রিভিশন, রিভিশন স্ট্র্যাটেজি। রিভিশন না দিলে কিন্তু পরীক্ষায় বানান ভুল থাকবে। হ্যাঁ, 5 মিনিট বেঁচে যায় না বাবা, 5 মিনিটে রিভিশন দিবা, সবাই রিভিশন করবা। যারা রিভিশন করবে না দেখবা যে অনেক খাতায় ভুল পাবা। সো 5 মিনিটে সবাই রিভিশন করবা। 60 মিনিটে সৃজনশীল লিখবা, 15 মিনিটে শর্ট প্রশ্ন লিখবা, আর 5 মিনিটে রিভিশন করবা, বা 10 মিনিট সময় বাঁচাতে পারো। ওকে, আজকে আমার বার্থডে, নোশন হ্যাপি বার্থডে টু ইউ। ওকে, কার কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা করব জয়, আমরা করব জয় একদিন। তাহলে কি? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা বৃত্তি পাবো ইনশাল্লাহ। সবাই লিখো, আমরা বৃত্তি পাবো ইনশাল্লাহ। একজন লিখছে শাল কিভাবে মনে রাখবো? শাল বেশি গুরুত্বপূর্ণ না, যে শালগুলো মনে থাকে না এটা 5 বার করে লিখবা, 5 বার করে লিখবা। আমরা করব জয়। ওকে, ওকে সবাই যারা আজকে, সবাই যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা শিখো শিখবো জিতবো, ফেসবুকে লিখবা শিখো শিখবো জিতবো, লিখলে হচ্ছে তোমরা কিন্তু কি পাওয়া যাবা, তোমরা হচ্ছে তোমরা একটা, এই যে তোমরা এখানে পোস্ট করতে পারো যে আমরা বৃত্তি পাবো। সবাই পোস্ট করবে আজকে, আমি এই যে সবাই স্ক্রিনশট নাও। ওকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও কি লিখবা উপরে, আমরা বৃত্তি পাবো ইনশাল্লাহ, এটা দিকে পোস্ট করবা। তাইলে তুমি বৃত্তি পাওয়ার পরে আমরা দেখাবা যে ভাই দেখছেন আমি ভালো করে পড়ছিলাম, পাইছি বৃত্তি, এখন আমাকে ট্রিট দেন। তোমরা শিক্ষা অফিস থেকে ট্রিট নিয়ে যাবা। আশা রাখি তোমাদের প্রত্যেকেই বৃত্তি পরীক্ষায় ভালো করবা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমাদের বৃত্তি পরীক্ষার এমসিকিউ সিকিউ পড়ানোর জন্য। আমি জানি না তোমরা কতটুকু বুঝছো, আমার চেষ্টা করেছি সবকিছু কভার করার জন্য। সময় একটু কম ছিল, বাট আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ওকে, সবাই স্ক্রিনশট নিয়েছো আশা করি, এটা সবাই সেভ করে রাখবা, কারণ তোমাদের ভিত্তি, আমি জানি তুমি বৃত্তি পাবা ইনশাল্লাহ, তুমি তোমার দ্বারা বৃত্তি পাওয়া সম্ভব। সো তুমি এখন থেকে যে বিষয়গুলা তোমার মাথায় ঢোকে না সেগুলা লিখে লিখে পড়বা, যদি আরো বেশি না ঢোকে মুখস্থ করে ফেলবা, বৃত্তি তোমাকে পেতেই হবে। সো তোমাদের বাবা মাকে প্রাউড ফিল করাইতে হবে। আমাদের আঙ্কেল আন্টিরা কিন্তু অনেক, তোমার আব্বু আম্মু কিন্তু অনেক আশা করে যে আমার ছেলেটা বৃত্তি পাবে, আমার ছেলেটা ভালো করবে। সো বৃত্তি পরীক্ষা তুমি এখন থেকেই প্রিপারেশন নাও, বৃত্তি যদি নাও পাও তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। ওকে, সো সবাই ভালো করে পড়বা, আর স্যারের জন্য দোয়া করবা। আমিও তোমার জন্য এতগুলা দোয়া করতেছি যাতে করে তুমি বৃত্তি পেয়ে যাও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শিখোর সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।